সাদিফের হাত ধরে আমি এক প্রকার জোর করেই উনাকে হলের ভেতর নিয়ে গিয়েছি। উনি এক মানুষ, যখন তখন মারপিট করতে বসে থাকেন। কিন্তু একটা কথা ভাবছি, ইজহার অমানুষের হাতে কি হলো? আল্লাহই জানেন। আমি হলে গিয়ে সবার সাথে আলাপ করা শুরু করলাম। তাসফিয়া এসেছিল অনুষ্ঠানে, কিন্তু সে অল্প সময় থেকে চলে গেল। তাসফিয়া থেকে আজকে জানতে পারলাম তাসিফ ইতালি চলে গিয়েছে। সে ওইখানেই লেখাপড়া শেষ করবে। সবচেয়ে অবাক করার কথা হলো তাসফিয়া আমাকে সরি বলেছে তাসিফের পক্ষ থেকে। ইতালি যাওয়ার আগে তাসিফ তার সব কর্মকাণ্ড তাসফিয়াকে বলেছিল। তাসিফ খুবই অনুতপ্ত ছিল তার ব্যবহারের কারণে। যাওয়ার আগে সে তাসফিয়াকে বলেছিল তাসিফ আর কখনোই শেফা আর সাদিফের মাঝখানে আসবে না। এসব কথা শুনে মনটা অনেকটাই হালকা লাগলো আমার। দেরি করে হলেও তাসিফ নামের মানুষটিকে আল্লাহ বুদ্ধি দিয়েছেন, এটাই অনেক। সাদিফ অন্যান্য মেহমানদের দেখছেন, আর আমি সব কাজিন, ভাবি, আন্টি এদের সাথে আলাপ করছি। জুমু, ভাবি, মামি সবাই প্রচণ্ড ব্যস্ত। নানা মেহমানদের সাথে আলাপের মাঝে ইজহারের মায়ের মুখোমুখি হলাম। ওই ঘটনার পর উনাকে কি বলবো সেটাই ভেবে পাচ্ছি না আমি। তাও সৌজন্যতা বজায় রেখে আমি আন্টিকে বললাম, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? তোমার জামাই ভালো থাকতে দিল কই? কথাটি বলে উনি হন হন করে চলে গেলেন, আর আমি অবাক চোখে দেখে আছি। সাদিফ তো এমনি মারেনি উনার ছেলেকে। উনার ছেলে কি পরিমাণ জঘন্য সেটা কি উনার অজানা? এসব মহিলা নিজের খারাপ ছেলেরই কদর করবে, ছেলের দোষ ঢাকতে অভিজ্ঞ এরা। এসব কথা মনে মনে ভেবে আমি বাকি কাজ করছিলাম, মানে মেহমানদারি করছিলাম। অমনি জুমু এসে আমার সামনে হাজির হল। এই ভাবি, ইজহারের মা কি বলছিল? জুমু, কিছু না। উনার সাথে দেখা হলো তাই সৌজন্যতার খাতিরে সালাম দিলাম। কিন্তু মহিলার তেজ দেখে কে? উনি বললেন, আমার জামাই নাকি উনাদের ভালো থাকতে দিচ্ছেন না। এটা কোনো কথা হলো? আমি, আরে ভাবি, তুই তো জানিস না ভোটের দিন কি হলো? জুমু, কি হলো? কেউ কিছু বললেই তো জানব। আমি রাগীভাবে বললাম। জুমু আমার কাঁধে হাত রেখে বলল, ভোটের দিন সাদিফ ভাইয়ার অফিসে ওর অনেক সমর্থক গিয়েছিল। ওইখানে ইজহার বানরটাও ছিল। আমার ভাই ওকে দেখে প্রচুর রাগ করলেও মানবতার খাতিরে কিছুই বলেনি ইজহারকে। কিন্তু যাওয়ার বেলায় হ্যান্ডশেক করার সময় ইজহার ভাইয়াকে বলল সে নাকি এক রাতের জন্যে হলেও তোকে ব্যবহার করবে। কি পরিমাণ সাহস তুই ভেবে দেখ। এই কথা শোনার পর ভাই ওকে ছেড়ে দিবে ভেবেছিস? ভাই ওর হাতটা টেবিলে রেখে কাচের গ্লাস দিয়ে এমন জোরে মেরেছে গ্লাসের কাচ ভেঙে তার হাতে ঢুকে গেল। এরপর আরও মারতে নিলে সবাই এসে ধরে ফেলে ভাইকে। আমার মুখ পুরো হা হয়ে আছে। এই লোক কিছুই বলেনি আমাকে। এই, তুই কেমন করে জানিস এইগুলো? তোর ভাই আমাকে কিছুই বলেনি। এই সব কথা তোকে বলে কি হবে? আমাকে ইতি আপু বলেছে। আর ইতি আপু কথাগুলো শুনেছে রাফিদ ভাইয়া থেকে। সেদিন ভাই এমনভাবে দোজ দিল ইজহারকে সে আর ভুলেও তোর দিকে হাত বাড়াবে না। জুমু হেসে বলল, আমি কিছু বলতে যাব এর আগেই রাফসান ভাইয়া এসে হাজির। ভাইয়া এসেই আমাকে এক পাশ দিয়ে জড়িয়ে ধরল। ফুল, কি খবর তোর? রাফসান ভাইয়া, এমনভাবে বলছো যেন অনেক জনমের পর আমাকে দেখছ। আমি, তোর ভাই কি দুনিয়ায় থাকে? সে তো একটা এলিয়েন, না কোনো খবর নেয় না কোনো খবর দেয়। জুমু, আমি হেসে বললাম, ওহহ, বুঝেছি, আপনারা ঝগড়া করতে এসেছেন এইখানে। ওকে ওকে,
আমি কাবাবে হাড্ডি হব না। বাই গাইজ। ওদের কথা বলার সুযোগ করে দিয়ে আমি অন্যদিকে চলে গেলাম। এই তুমি আমার বোনের সামনে আমাকে এলিয়েন বলেছ কেন? রাফসান। এলিয়েনকে এলিয়েন না বলে কি বলবো? তুমি আস্ত একটা অমানুষ। জুমু। চুপ একদম। বেশি কথা বললে কিন্তু মুখ এখানেই লক করে দিব। রাফসান দুষ্টু হেসে বলল। টাচ করবে তো মরবে। খবরদার আমার কাছে আসবে না। জুমু। কিন্তু রাফসান জুমুর কথায় পাত্তা না দিয়ে জুমুর এক হাত জড়িয়ে ধরল আর শুরু করে দিল তার প্রিয়তমার রাগ ভাঙানোর জন্যে নানা প্রচেষ্টা। রাফিদা অবাক নয়নে তার বউকে দেখছে। মেয়েটা এত সুন্দর কেন জানা নেই তার। ইতির চোখজোড়া রাফিদের খুব পছন্দের। এই চোখের মায়াতেই সে ডুবেছিল। ফটোগ্রাফার নানা ভঙ্গিতে তাদের ছবি তুলছেন। রাফিদ দেরি না করেই তার ঠোঁট দিয়ে ইতির চোখজোড়া ছুঁয়ে দিল। ব্যাস হঠাৎ এমন হওয়াতে ইতি লজ্জায় কুকড়ে উঠল। এই পর্যন্ত কতবার চেয়েছি সাদিফের সাথে একা কথা বলবো, কিন্তু না, একবারও বলতে পারিনি কথা। একবার স্টেজে উঠি, ছবি তুলি, সবার সাথে কথা বলি, মেহমানদারি করি, কিন্তু আমার জামাইয়ের সাথে কথা বলার সুযোগ পাচ্ছি না। আমি আর জুরু দাঁড়িয়ে আছি। আমার কোলে আফরা। ভাবি উনার মা আর ভাবির সাথে কথা বলছেন। আফরা কাঁদছিল, তাই ভাবির কাছ থেকে আমি বাবুকে কোলে নিয়ে নিলাম। জুরাইন আমার সাথে নানা কথা বলছে। হঠাৎ আমার কোমরে কারো স্পর্শ পেয়ে আমি ভয় পিছনে তাকালাম। পিছে তাকিয়ে দেখি আমার গুণধর জামাই তার ৩২টা দাঁত দেখিয়ে হাসছে। এভাবে কেউ খোঁচা দেয়? আমি প্রচণ্ড ভয় পেয়েছি। উনি আমার কোল থেকে বাবুকে নিয়ে নিলেন। বাবুকে একেবারে বুকের সাথে মিশিয়ে আমাকে বললেন, আমি ছাড়া আমার বউকে স্পর্শ করার সাহস কার আছে? যে এমন দুঃসাহস করবে তাকে আমি মেরে তক্তা বানিয়ে দিব। সাদিফ। হ্যাঁ, যেমনটা করেছেন ইজহারকে। আমার কথা শুনে উনি ভ্রু কুঁচকে আমাকে বললেন, তুমি কিভাবে জানলে এই কথা? আপনি কি ভেবেছেন আপনি আমাকে না বললে আমি কিছুই জানব না? হা হা, আপনি চলেন পাতায় পাতায় আর আমি চলি ডালে ডালে। বেশ ভাব নিয়ে বললাম, হ্যাঁ গুড। একটু তো নিজের মনের মধ্যে সাহসিকতা আনো সাদিফ। আমি এমনিতেই অনেক সাহসী। মনে আছে আমি আর জুমু মিলে কি ধোলাই না দিয়েছিলাম ওই একটা লোককে? বেশ মহা কারবারি তুমি। এসব দিন আর কখনোই আসবে না, কারণ এখন থেকে সাদিফ তোমার সাথে আঠার মতো চিপকে থাকবে। সাদিফ। উনার কথায় আমি হেসে উঠলাম। এই লোকটা বড্ড পাগল। সাদিফ জুরাইনকে মোবাইল ধরিয়ে দিয়ে বললেন, ব্রো তোর আপুর আর আমার কিছু ছবি তুলে দে প্লিজ। এত ফটোগ্রাফার থাকতে মোবাইলে কেন ছবি তুলবেন? এইগুলো আমার ফোনে থাকবে ছবি, আর ফটোগ্রাফারের ছবিগুলো নিতে অনেক দেরি হবে। কিন্তু আমার এখন লাগবে আমার বউয়ের সাথে ছবি। সাদিফ। অনেকগুলো ছবি তুললাম আমরা একসাথে। জুরাইনও অনেক ছবি তুলল আমাদের সাথে। অনেক নাচানাচি, অনেক এনজয় করার মাধ্যমে হলুদের অনুষ্ঠান শেষ হল। প্রচণ্ড টায়ার্ড লাগছে। পা ফিল করতে পারছি না আমি। এত বড় হিল পরার ফলাফল এটা। কি হলো? টায়ার্ড লাগছে? সাদিফ। হ্যাঁ, টায়ার্ড লাগছে অনেক। পা অনুভব করতে পারছি না। হিল পরেছি তো তাই। আমার কথা শোনা মাত্র সাদিফ আমাকে কোলে তুলে নিল। আর আমি হাঁ করে তাকিয়ে আছি উনার দিকে।
যদিও এখন ফ্যামিলি মেম্বার ছাড়া কেউ নেই হলে তারপরও একটা লজ্জা কাজ করে। আরে নামিয়ে দিন প্লিজ। এইভাবে কেউ করে নাকি? আল্লাহ! বাবা, খালু, রাফিদ ভাই, আমার ভাইয়ারা সবাই আছে। কি ভাববে বলুন তো? আমার কথায় পাত্তা না দিয়ে উনি দ্রুত হেঁটে আমাকে গাড়িতে বসিয়ে দিলেন। যতক্ষণ উনার কোলে ছিলাম ততক্ষণ জুমু, রাফসান ভাইয়া আর রাফিদ ভাইয়া হাতে তালি দিয়ে সাদিফকে এপ্রিশিয়েট করেছিল। ছি ছি, কি পরিমাণ লজ্জা লেগেছে বলার বাহিরে। এই আপনি কি পাগল? এইভাবে কেউ কোলে নেয়? একদম অসভ্য আপনি। ভালো লাগে না আপনার এইসব কাণ্ড। নির্লজ্জ টাইটেলটা খুব ভালো করেই যায় আপনার সাথে। সাদিফ আমার সিটবেল্ট লাগিয়ে দিয়ে বললেন, কিস তো আর দিইনি সবার সামনে। কিস দিল তোর লজ্জা পাওয়াটা জায়েজ ছিল। আমার বউয়ের পায়ে ব্যথা করছে আর আমি তাকে সেই পা দিয়ে হাঁটতে দিব? জীবনেও না। আমার বাবুইকে এত কষ্ট দিতে আমি চাই না। উনার এমন কথা শুনে আমার মন একদম খারাপ হয়ে গেল। আসলেই কি আমি এত ভালোবাসার যোগ্য? উনি আমাকে এত ভালোবাসেন কেন? আচ্ছা আমি কি এত ভালোবাসা পাওয়ার যোগ্য? আপনি আমাকে কেন এত ভালোবাসেন? উনি আমার গাল ধরে বললেন, ভালোবাসতে কোনো কারণ লাগে না। আর যারা কারণ দিয়ে ভালোবাসে তারা ভালোবাসে না। অ্যান্ড তুই আরও বেশি ভালোবাসা ডিসার্ভ করিস। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব তোকে ভালোবাসার চাদরে মুড়ে নিতে। আর মোস্ট ইম্পর্ট্যান্ট কথা, সব বাঙালি ছেলেরাই তাদের বউকে বেশি বেশি ভালোবাসে। বুঝেছিস বাবুই? উনার কথায় আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। আর সাদিফ আলতো করে আমার ঠোঁটে উনার ঠোঁট দিয়ে ছুঁয়ে দিলেন। বাসায় পৌঁছে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। সাদিফ নিচে খালুর সাথে কথা বলছিলেন। আমার এত খারাপ লাগছিল, কখন যে ঘুমিয়ে পড়লাম টেরই পেলাম না। খুবই জাঁকজমকভাবে ইতি আপুর বিয়ের অনুষ্ঠান শেষ হল। ইতি আপু রাফিদ ভাইয়ার সাথে স্পেনেই সেটেল হবেন। রাফিদ ভাইয়া আগে থেকেই আপুর জন্যে ভিসা রেডি করে রেখেছিলেন। যতটুকু জানি, আপুদের বিয়ের 4 মাসের মাথায় আপুরা স্পেনে চলে যাবেন। তাই এখন থেকে ইতি আপু এই বাসায় বেশি করে থেকে নিচ্ছেন। ইতি আপুদের বিয়ের 4 মাস যেতেই আপুরা চলে গেলেন স্পেনে। আপু চলে যাওয়ার সময় প্রচুর মন খারাপ হয়েছিল আমার। হবে নাই বা কেন, সেই ছোটকাল থেকে আমরা একসাথে ছিলাম। এখন যে গেল ইতি আপু, নেক্সট কখন আসবেন এটা আল্লাহই জানেন। পড়ালেখা এখন অনেক ভালো করেই চলছে। সময় কিভাবে চোখের পলকে চলে যাচ্ছে সেটা বোঝা খুবই দায়। আমি আর জুমু এখন অনার্স লাস্ট ইয়ারে পড়ি। আর 3 মাস বাদেই আমাদের ফাইনাল এক্সাম। এরপরই অনার্স কমপ্লিট হয়ে যাবে আমাদের। মনে হচ্ছে এই তো সেদিন ভার্সিটি গেলাম ভর্তি হতে, আর এখন কিছুদিন বাদেই পড়ালেখা কমপ্লিট হয়ে যাবে। খুব ভালোই দিনকাল যাচ্ছে। কখন যে বিয়ের 3 বছর চলে গেল বুঝতেই পারিনি। সাদিফ তো সেই আগের মতোই আছেন। কাজে ব্যস্ত হলেও উনার রোমান্সের কোনো ত্রুটি নেই। দিন দিন উনি যেন আরও বেশি রোমান্টিক হয়ে যাচ্ছেন। কাল ছোট্ট আফরার বার্থডে। বাবুটা এখন কথা বলতে পারে। আমাকে দেখলেই সে দৌড়ে আমার কাছে চলে আসে। খুব ভালোবাসে আমাকে। তবে আমার চেয়েও বাচ্চাটা সাদিফকে বেশি ভালোবাসে। কেনই বা বাসবে না? সাদিফ আফরাকে প্রচণ্ড আদর করে। আমার থেকেও বেশি আদর করে। যখন দেখা হবে তাদের তখনই সাদিফ বাবুকে চকলেট দিবেন, চুমু দিবেন, কত ঢং করেন। যাক, ভালোই লাগে তাদের এসব ভালোবাসা দেখে। ডিনার সেরে টেবিল গুছিয়ে উপরে যাচ্ছিলাম।
অমনি আম্মুর ডাক শুনতে পেলাম। ফুল মা। হ্যাঁ আম্মু, বলো। কাল তো আফরা বুড়ির জন্মদিন। আর তোর মা বলল আমাকে একটু আগে। আমি বলি কিসাদিকে বলবি কাল অফিস থেকে যেন জলদি ফিরে আসে। আর আসার সময় যেন বাবুটার জন্যে কিছু খেলনা আর ড্রেস নিয়ে আসে। তুই বলিস এখন, আর আমি কালকে সকালে আবার বলবো ওকে। আচ্ছা আম্মু, বলবো আমি। আম্মু আমার কপালে চুমু দিয়ে বলল, খুব ভাগ্য করেই তোর মতো একটা ছেলের বউ পেলাম। অন্যদের থেকে যখন শুনি তাদের ছেলের বউ তাদের সাথে ঝগড়া করে, তখন আমার খুব গর্ব হয় তোর উপর। আমার ছেলের বউটা কখনো আমার সাথে জোর গলায় কথা বলেনি। হিহি, আমি অনেক লাকি আমি তোমার মতো শাশুড়ি পেয়েছি। কথাগুলো বলেই আমি আম্মুর কপালে একটা চুমু দিলাম। রুমে গিয়ে দেখলাম লাইট বন্ধ। আমি তাই আর ভিতরে গেলাম না। দরজা থেকেই উনাকে ডেকে উঠলাম, সাদি, আপনি কি আছেন রুমে? কোনো শব্দ পেলাম না। জুমুকে ডেকে আনার জন্যে পিছনে ফিরতেই হঠাৎ করে আমার হাত ধরে টেনে রুমে ঢুকিয়ে নিলেন কেউ। আমি ভয়ে চোখ বন্ধ করে নিলাম। সাদিফের হাসির শব্দে আমি চোখ খুললাম। এখনো রুম অন্ধকার। লাইট জ্বালিয়ে দিন। কিছুই দেখা যাচ্ছে না। আমি, তুই এত ভিতর ডিম কেন? সাদিফ, আজীব। এভাবে লাইট বন্ধ করে রাখলে যে কেউ ভয় পাবে। আমি, উনি আমাকে কোলে তুলে নিয়ে এই লাল রঙের ছোট ছোট লাইটগুলো জ্বালিয়ে দিলেন। আমাকে কোলে নেওয়া অবস্থায় সোফায় বসে উনি আমার ঘাড়ে উনার নাক ঘষে দিলেন। আবেশে আমি আমার শাড়ি চেপে ধরলাম। ঘাড়ে উনার ঘন নিঃশ্বাস আর চুমু পড়তেই আমি উল্টো দিকে ঘুরে উনাকে জড়িয়ে ধরলাম। উনি আমাকে বেশ ভালো করেই জড়িয়ে ধরলেন। আম্মু বলল, কালকে অফিস থেকে আসার সময় বাবুর জন্যে বার্থডে গিফট নিয়ে আসতে। সাদিফ আমাকে জড়িয়ে ধরে আমার উন্মুক্ত কোমরে স্লাইড করতে লাগলেন আর বললেন, কি আনতে হবে? কিছু খেলনা, ড্রেস আর চকলেট আনলেই চলবে। আচ্ছা। খুব আদর লাগে ওকে, তাই না? আমাকে দেখলেই সে দৌড় দিয়ে কোলে উঠে যায়। আর খুব সুন্দর করেই যখন সাদি আঙ্কেল ডাকে, তখন আমার ইচ্ছে করে ওকে বুকের ভেতর মিশিয়ে নিই। হ্যাঁ, খুব দেখতে পারে বাবু আপনাকে। উফ, আমাদের যে বাবু কখন হবে? ছোট ছোট হাত পা হবে। অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট কথা, সে আমাকে বাবা বলে ডাকবে। ইসস, বউ। আমি জাস্ট ভাবতে পারছি না, কখন তোমার পড়ালেখা শেষ হবে? আমারও অনেক অনেক ইচ্ছে একটা বাবুর জন্যে। একটা বেবি আসলে অন্তত আপনার জ্বালা থেকে বাঁচা যাবে। আর মাত্র 3 মাস পরেই ফাইনাল এক্সাম শেষের মাধ্যমে অনার্স কমপ্লিট করা হয়ে যাবে আমার। সাদিফ আমার গলায় ঠোঁট চেপে বললেন, উহুম, তখন তো আমার বাচ্চা আর আমি মিলে তোকে আরো বেশি জ্বালাবো। আমার বাবু আমার মতোই হবে। হ্যাঁ কচু। আর কিছু বলার আগেই উনি এক হাত আমার পেটে রেখে অন্য হাত দিয়ে কোমর চেপে ধরে আমার ঠোঁটে উনার ঠোঁট জোড়া চেপে ধরলেন। বেশ কিছুক্ষণ পরে উনি আমার ঠোঁট ছাড়তেই আমার কেমন যেন লেগে উঠল। ভাত বেশি তো খেলাম না, কিন্তু তাও পেটের ভেতর সব গুলিয়ে আসলো। উনি আমার গলায় মুখ ডুবাতে নিলেই আমি উনাকে ধাক্কা দিলাম আর মুখ চেপে ধরে ওয়াশরুমে চলে গেলাম। আর হঠাৎ এমন হওয়াতে সাদিফ বেককলের মতো তাকিয়ে রইল শেফার যাওয়ার দিকে। ওয়াশরুম থেকে বমির শব্দ হতেই সাদিফ দ্রুত ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। ফুল, কি হলো? বমি করছো কেন? বলেই সে দরজা ঠেলে ওয়াশরুমে প্রবেশ করল। সে দেখল শেফা বেসিনে 2 হাতে ভর দিয়ে বমি করছে। চুল খোলা থাকায় চুলগুলো চারপাশে ছড়িয়ে আছে শেফার। সাদিফ গিয়ে শেফার চুলগুলো মুঠ করে ধরে নিল এক হাতে।
আরেক হাতে শেফার পিঠ মালিশ করছে। শেফা এখনো বমি করছে। সাদিফ ভাবছে, এই মেয়ে এতগুলো খানা খেল না, যতগুলো বমি করছে। বমি করা শেষে মুখে পানি দিলাম। কেন যেন প্রচণ্ড উইক লাগছে। পিছে ফিরতেই সাদিফ আমাকে কোলে তুলে নিলেন। আমাকে বেডে শুয়ে দিয়ে উনি তাওয়াল এনে আমার মুখ মুছে দিলেন। আমার এখনো প্রচণ্ড ক্লান্ত লাগছে। সাদিফ উনারটি শার্ট খুলে এসির পাওয়ার বাড়িয়ে দিয়ে আমার পাশে শুয়ে পড়লেন। উনি আমার পাশে শুতেই আমি উনার দিকে ফিরলাম। সাদিফ আমার গা ঘেঁষে আমাকে উনার সাথে জড়িয়ে নিলেন। খারাপ লাগছে? কিছু খাবে? যতটুকু বমি করেছ তার 10% খাবার খাওনি তুমি। সাদিফ, জানি না আমার কেমন যেন অস্থির লাগছে। সরি, আমি চুপ, সবার আগে তোমার হেলথ। এরপর আসছে বাকি কিছু। রুমে চকলেট আছে, ওইখান থেকে দিব একটু, খেয়ে ঘুমাও। না, কিছু খাবো না। একটু মাথায় হাত বুলিয়ে দিন না, অনেক মাথা ব্যথা করছে। সাদিফ তার প্রিয়তমার মাথায় চুমু দিয়ে তার মাথায় হাত বুলিয়ে দেওয়া শুরু করল। আর শেফা, সে তো তার জামাইয়ের উন্মুক্ত বুকে মুখ বুজে ঘুমানোর চেষ্টা করছে। এক অজানা অস্থিরতা কাজ করছে তার মাঝে। খুব কষ্টেই সে তার চোখজোড়া বন্ধ করে তার প্রিয়তমের উন্মুক্ত বুকে সুখের সন্ধান করছে। সকালে ঘুম থেকে উঠে পাশে সাদিফকে পেলাম না। এতক্ষণ একপাশ করে ঘুমাচ্ছিলাম, কিন্তু এখন সোজা হয়ে শুয়ে এরপর বসে পড়লাম। রুমের চারপাশে চোখ বুলাতেই সাদিফকে চোখে পড়ল। উনি সোফায় বসে ল্যাপটপে কিছু করছেন। বাহিরে যাওয়ার জন্যে একদমই রেডি উনি। আমার চোখে এখনো ঘুমের রেশ কাটেনি। মাথাটা ভার লাগছে অনেক। ইদানিং সকালবেলা ঘুম থেকে উঠেই এমন উইকনেস অনুভব হয়। ডক্টরের কাছে যেতে হবে। উফ, আবারও সেই ভিটামিন ট্যাবলেট খাওয়া লাগবে। আমি ঘুম থেকে উঠে বেডে বসে আছি, কিন্তু আমার মহারাজার সেদিকে খেয়াল নেই। উনি এখনো কাজ করছেন আর করছেন। আমি ঘুম ঘুম কণ্ঠে উনাকে বলে উঠলাম, এই নাস্তা করেছেন? আমার কথায় উনি ল্যাপটপ রেখে আমার পাশে এসে বসলেন। আর আমি উনার কোলের উপরে বসে উনার গলা জড়িয়ে ধরলাম। তুমি উঠার জন্যেই অপেক্ষা করছিলাম। ঘুম হয়েছে ভালো করে? সাদিফ আমার কোমর জড়িয়ে বললেন। হয়েছে, কিন্তু এখনো না, মাথা ঘুরছে আমার। আমাকে ওয়াশরুমে নিয়ে যান প্লিজ। সাদিফ আমার গাল ধরে গালে একটা চুমু দিলেন। এরপর আমাকে কোলে নিয়ে ওয়াশরুমে নিয়ে গেলেন। ফ্রেশ হয়ে আমি নিচে চলে এলাম। সাদিফ তখনও কাজ করছিল ল্যাপটপে। নাস্তা করে সাদিফ অফিসে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলেন। সাদিফ যাওয়ার পর আমি, জুমু, আম্মু আমার বাসায় যাওয়ার জন্যে রেডি হয়ে নিলাম। বাসায় পৌঁছে আমি সবার সাথে দেখা করে সোফায় গা এলিয়ে দিলাম। আমার মনে হচ্ছে মাথা এখন ব্লাস্ট হবে আমার। ইদানিং উইকনেস এতই বেশি বেড়েছে, যার কারণে আমার পিরিয়ড ঠিক নিয়মে চলে না। আর এই মাসে তো অনেক টাইম পেরিয়ে গেল, কিন্তু এখনো পিরিয়ডের আভাস পাচ্ছি না। রুমে গিয়ে হিজাব খুলেই মাথায় অনেকটা তেল দিলাম। বড্ড মাথা ব্যথা করছে আমার। মা রুমে এসে জিজ্ঞেস করল, চোখ মুখ এমন ফ্যাকাশে লাগছে কেন? কই মা, কিছু না, এমনিতেই একটু খারাপ লাগছে। শরবত খাবি মা? তোর ভাবি নাস্তা দিচ্ছে, কিন্তু এর আগেই তুই একটু শরবত খেয়ে নে। আচ্ছা, একটু দাও। মা আর আমি একসাথে নিচে চলে এলাম। আমি, আফরা, জুমু লিভিং রুমে বসে আছি। মা জুমু আর আমাকে আমের শরবত দিয়ে চলে গেলেন।
শরবতের গ্লাস মুখে নিতেই একটা ভোটকা গন্ধ লেগে উঠল। জুমু, তোর কি কোনো ঘ্রাণ লাগছে শরবতে? না তো, বেশ ভালো লাগছে শরবত। কেন? কিছু না বলে আমি শরবত মুখে দিতেই ওয়াক করে সব ফেলে দিলাম। মা আওয়াজ শুনে দ্রুত এগিয়ে এলো আমার কাছে। আম্মু আমার পিঠ মালিশ করতে লাগলেন। মা ফ্লোর পরিষ্কার করছে। যদিও আমি করতে চেয়েছিলাম কিন্তু মা করতে দিল না। আমি আর জুমু উপরে রুমে চলে গেলাম। আমার পেট আর মাথায় প্রচণ্ড ব্যথা লাগছে। জুমু আমার মাথায় হাত বুলিয়ে বলল, তুই কি প্রেগন্যান্ট? ওর প্রশ্নে আমি অবাক চোখে জুমুর দিকে তাকালাম। জানি না তো দোস্ত, তোকে দেখতে ইদানিং বেশ ক্লান্ত লাগে। আর প্রত্যেকদিন বকা শুনিস ভাই থেকে খাবারের জন্যে। তাছাড়া পরশু তুই এক বয়ম আচার খেয়েছিলি। পিরিয়ড মিস গিয়েছে তোর? অনিয়মে হচ্ছিল পিরিয়ড। আর এই মাসে তো হয়নি এখনো। ডেট পার হয়ে গিয়েছে 22 দিন আগে। আমি বলি কি, তুই টেস্ট করে দেখ। আমি গিয়ে এলাকার ফার্মেসি থেকে কিট নিয়ে আসি। আমি চুপ করে বসে রইলাম। আর জুমু চলে গেল কিট আনতে। যদি পজিটিভ আসে তাহলে কি হবে? উনি যদি আমাকে বকা দেয়। পেটের উপর হাত রাখলাম। বাবুর কথা ভাবতেই মনটা অজানা খুশিতে নেচে উঠল। 3টা কিট টেস্ট করেছি, সবগুলোই পজিটিভ। ভয় আর অন্যরকম সুখে আমার মনটা কাঁপছে। মা আর আম্মু তো একদফা নাচানাচি করে নিল। ভাবি তাড়াতাড়ি ভাইয়াকে ফোন করে মিষ্টি নিয়ে আসতে বলল। সাদিফকে জানানোর কথা উঠে আসতেই আমি মানা করে দিলাম, কারণ আমি চাই এই খবর আমি উনাকে দিই। সন্ধ্যায় উনি আসলেন রুমে। আমি সেই যে রুমে ঢুকেছিলাম আর বের হইনি। উনাকে দেখা মাত্রই জুমু রুম থেকে চলে গেল। উনি আমার কাছে এসে আমার পাশে বসলেন। আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে নরম কণ্ঠে বললেন, কি হলো? হঠাৎ করে শুনলাম তোমার খারাপ লাগছে। চুলে এত তেল দিয়েছ কেন? বেশি খারাপ লাগছে মাথায়? নিচে তোমাকে না পেয়ে মা থেকে শুনলাম তোমার নাকি শরীর খারাপ। এতবার কল দিয়েছি সারাদিন কিছুই তো বলনি। আমি কিছু না বলেই উনাকে কিটগুলো দিলাম। কিটগুলো হাতে নিয়ে উনি আমাকে প্রশ্ন করলেন, প্রেগন্যান্সি কিট? হঠাৎ টেস্ট করিয়েছ? কি এসেছে, পজিটিভ না নেগেটিভ? আমার দিক থেকে চোখ ফিরিয়ে কিটে দেখুন, এরপরই তো জানবেন। আমার দিকে তাকিয়ে প্রশ্ন করলে চলবে না। আমি সাদিফ কিটে তাকিয়ে বসা থেকে উঠে গেল। একবার কিটের দিকে তাকাচ্ছেন, আরেকবার আমার দিকে তাকাচ্ছেন। কাপা কাপা কণ্ঠে আমাকে বললেন, পজিটিভ। দ্যাটস মিন তুমি প্রেগন্যান্ট। বাবু আসবে? আমাদের বাবু? জানেটা কি শিওর তুই? আমি উনার দিকে 2 হাত বাড়িয়ে দিলাম। উনি দেরি না করেই আমার বুকের মাঝে চলে এলেন। সাদিফ আমাকে এত শক্ত করে জড়িয়ে ধরেছেন, আমার নিঃশ্বাস আটকে আসছে। কিন্তু তাও উনার খুশিমাখা চেহারা দেখে আমি চুপ করে রইলাম। সাদিফ আমার বুক থেকে মুখ তুলে নিয়ে বললেন, আমার এত খুশি লাগছে, আমি কিভাবে তোকে আমার খুশি দেখাবো? আই অ্যাম সো হ্যাপি জান। কিন্তু রেডি হও তুমি। এখনই যাব আমরা ডক্টরের কাছে। কেন? আর এখন কেমন করে যাব? বাবুর বার্থডে পার্টি হবে। ওর নানুরা, অন্য আত্মীয় স্বজনেরা আসবে। এখন কিভাবে যাব? আমি শাট আপ। কে আসছে না আসছে আই ডোন্ট কেয়ার। আমার কাছে আমার বউ, বাচ্চা সবার আগে। ওরাই আমার কাছে গুরুত্বপূর্ণ বেশি। সো গেট রেডি। সাদিফ, আচ্ছা বুঝলাম, ডক্টরের কাছে নিয়ে যাবেন। কিন্তু
সিরিয়াল নাম্বার নিতে হবে। আজকে নাম্বার নিলে 2 দিন পর সিরিয়াল পাওয়া যাবে। তাহলে আমি এত বড় পলিটিশিয়ান তোর হাজবেন্ড, আমার একটা কল যথেষ্ট। আর এখন তো আমি আমার বউকে নিয়ে যাব, আমাকে দেখেই প্রথম সিরিয়াল দিয়ে দিবে। আমার গাল টেনে বললেন উনি। না, আপনি পলিটিশিয়ান বলে অন্যের নাম্বার কেন নিয়ে নেবেন? আমরা যাব, আমাদের যে নাম্বার দিবে সে নাম্বার আসা পর্যন্ত অপেক্ষা করব। বুঝলেন? আমি জি বুঝেছি। আচ্ছা, রেডি হয়ে নাও, আমি নিচে জানিয়ে আসছি। সাদিফ। সাদিফ যেতেই আমি ফ্রেশ হয়ে বোরকা হিজাব পরে রেডি হয়ে নিলাম। ভাবি, তোর হয়েছে? ভাইয়া তোকে নিচে নামতে বলল। জুমু। হ্যাঁ হয়েছে। আমি জুমু আর আমি নিচে নেমে এলাম। মোটামুটি অনেক আত্মীয় এসেছেন। সবার সাথে দেখা করে মা আর আম্মুকে জানিয়ে আমি আর সাদিফ বেরিয়ে গেলাম। গাড়িতে বসতেই উনি গাড়ি স্টার্ট দিলেন। গাড়ির জানালা বন্ধ থাকায় আমার আরো বেশি বমি পাচ্ছিল। আমি গাড়ির গ্লাস নামতেই উনি বলে উঠলেন, কি ব্যাপার? গাড়ির গ্লাস নামিয়ে দিয়েছ কেন? ধুলাবালি আসবে। আমার না বমি পাচ্ছে এইভাবে বদ্ধ গাড়িতে বসে থাকতে। এসির বাতাসটা ভালো লাগছে না তাই। আচ্ছা, উঠিয়ে দিচ্ছি জানালা। আমি সাদিফ আমার দিকে টিস্যু এগিয়ে বললেন, দরকার নেই বন্ধ করার, এটা দিয়ে নাক চেপে রাখো। আমি মুচকি হেসে উনার হাত থেকে টিস্যু নিয়ে নাকে চেপে ধরলাম। আমি আর উনি হসপিটালের ওয়েটিং সেশনে বসে আছি। আমাদের সিরিয়াল পড়ল 20 নম্বরে। আমরা যেদিকে বসেছি ওইদিকে কেউ বসেনি। আর পাশে উনার গার্ডগুলো তো আছেন। এই গার্ডরা সব স্থানেই হাজির হয়ে যান। বিরক্তিকর। প্রায় 1 ঘন্টা পরে আমাদের সিরিয়াল এসেছে। এতক্ষণ আমি উনার কাঁধে মাথা হেলান দিয়ে বসেছিলাম। ডক্টরের চেম্বারে প্রবেশ করতেই একজন মধ্যবয়সী মহিলা ডক্টরকে দেখতে পেলাম। আমাদের দেখে উনি মুচকি হেসে বললেন, এই যে দেখছি, দ্য গ্রেট পলিটিশিয়ান সাদনান সাদিফ। বসুন বসুন। জি ধন্যবাদ দাশিরিন। সাদিফ। আমি আর সাদিফ চেয়ারে বসে পড়লাম। হাউ ক্যান আই হেল্প ইউ লেডি? ডক্টর। ডাক্তারকে আমি আমার সব সমস্যা খুলে বললাম। কিট টেস্ট করিয়েছ? দা জি করিয়েছিলাম, আজ পজিটিভ এসেছে। আমি আচ্ছা, বুঝতে পেরেছি। এখন কিছু টেস্ট করতে হবে তোমার। এরপর টেস্টের রিপোর্ট কাল বিকেলে পেয়ে যাবেন। দা কথাগুলো বলেই উনি নার্সকে ডাকলেন। মিস সাদিফ, আপনাকে বাহিরে অপেক্ষা করতে হবে, কারণ আপনার ওয়াইফের কিছু টেস্ট করব তাই। নার্স। ওকে। ফুল, উনারা যেমন টেস্ট করবেন সেগুলো করিয়ে নাও। ভয় পেও না, আমি বাহিরেই আছি। ওকে বেবি। সাদিফ। উনার এমন কথা শুনে নার্স মুখ চেপে হাসছেন। আমি উনার কথায় শুধু মাথা দুলালাম। সবার সামনে বেবি ডাকার কি মানে বুঝলাম না। আমি নিজেই উনার বেবির মা হতে যাব, আর উনি আমাকে এখনো বেবি ডাকছেন। সব টেস্ট করানো শেষে আমি ডক্টরের কেবিন থেকে বেরিয়ে এলাম। আমি বের হতেই সাদিক আমার হাত চেপে ধরলেন। সব প্রকারের পেমেন্ট মিটিয়ে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এই, আপনি কি মেন্টাল? ডক্টরের উইখানে আমাকে কেন বেবি ডেকেছিলেন? জানেন, ওই নার্সটা আপনার কথা শুনে হাসছিল। আমি উনি সামনে তাকিয়ে বললেন, সো হোয়াট? আমার বউ বাচ্চা সবাই আমার বেবি। নার্সের হাসি পেয়েছে, সে হেসেছে। এখানেও তোর সমস্যা? এমন কেন তুই? না,
কোনো সমস্যা নেই, আপনি চুপচাপ গাড়ি চালান। রেগে বললাম। রাগ দেখাচ্ছিস? এইখানে রাগ দেখানোর কি হলো? সাদিফ। কিছু হয়নি বললাম না। আমি। সাদিফ আমার ডান হাত নিয়ে উনার হাতের মুঠোয় নিয়ে নিলেন। সাথে আরও বকবক করছিলেন। কিন্তু কেন যেন আমার ইচ্ছে করছিল না কথা বলতে। আমরা বাসায় পৌঁছাতেই আফরার কেক কাটার আয়োজন করা হলো। এতক্ষণ সবাই আমাদের জন্য অপেক্ষা করছিলেন। ডিনার করে বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে এসে দেখলাম সাদিফ অফিসের কাজ করছেন। আমার শরীর এত খারাপ লাগছিল, উনাকে কিছু না বলে আমি চুপচাপ শুয়ে পড়লাম। শেফার কর্মকাণ্ড কিছুই সাদিফের মাথায় আসছে না। পরক্ষণে মনে হল এইগুলো সব প্রেগনেন্সির সাইড ইফেক্ট। প্রেগনেন্সির সময় একজন মেয়ের মেজাজ খুবই খিটখিটে হয়ে যায়, আবার খুব সহজে ইমোশনাল হয়ে যায়। সাদিফ ফাইল রেখে শেফার পাশে শুয়ে পড়ল। শেফা ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। শেফার মাথায় হালকা হাত বুলাতেই শেফার চোখ নড়ে উঠল। সাদিফ মুচকি হেসে শেফার পেটে চুমু দিল। এরপর সে তার প্রিয়তমাকে নিজের বুকে চেপে ধরল। পরদিন বিকালবেলা সাদিফ রিপোর্ট নিয়ে বাসায় এলো। রিপোর্ট পজিটিভ। সাদিফ কি পরিমাণ খুশি এটা উনার চেহারায় স্পষ্ট দেখা যাচ্ছে। বাসা আম্মুর হাসির শব্দে মেতে উঠছে বারবার। জুমু তার ফুফি হওয়ার সংবাদ শুনে প্রচণ্ড খুশি, যদিও কাল জেনেছিল সে। কিন্তু সবাই অপেক্ষায় ছিল আজকের রিপোর্টের জন্যে। বিকালের দিকে আমার বাসার সবাই এসেছেন। আজ বাসায় মিষ্টির অভাব পড়েনি। নিচের সব কাজ শেষ করে উপরে রুমে গেলাম। সাদিফ বিকালে বাসায় এসে আবার চলে গিয়েছেন। রুমের টুকটাক কাজ সেরে আমি বেডে গা এলিয়ে দিলাম। কপালে ঠোঁটের স্পর্শ পেয়ে আমি চোখ খুললাম। সাদিফের হাসিমাখা মুখ দেখে আমিও হেসে দিলাম। আমার দিকে একটা বক্স এগিয়ে দিয়ে বললেন, এটা তোমার জন্যে। আমাকে নিতে হয়নি বক্স। সাদিফ বক্স খুলে রিং বের করে আমার হাতে পরিয়ে আমার হাতের পিঠে চুমু দিলেন। আমার বাবুর আম্মুর জন্যে একটা ছোট্ট গিফট। ডায়মন্ড রিং আপনার কাছে ছোট মনে হচ্ছে? তুই আমাকে যে গিফট দিয়েছিস সেটার কাছে এই ডায়মন্ডের কোনো মূল্য নেই। থ্যাঙ্কস ফর গিভিং মি দ্য বেস্ট গিফট ইন মাই লাইফ। আল্লাহের কাছে অনেক অনেক শুকরিয়া, আমার জীবনে তোকে দিল। আর এখন আমাদের বাবুকে পাঠিয়ে আল্লাহ আমার জীবনটাই পরিপূর্ণ করে দিল। আমি কিছু বলতে যাব এর আগেই উনি আমার ঠোঁটে চুমু দিয়ে আমার মুখ বন্ধ করে দিলেন। প্রেগনেন্সির উইকনেস আর নানান দুর্বলতার মাঝে অনার্স ফাইনাল পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি আমি। আর মাত্র 3 দিন পরেই এক্সাম। কিন্তু এই ক্ষেত্রে আমি সাদিফ আর জুমু থেকে বেশ হেল্প পাচ্ছি। প্রেগনেন্সির 2 মাস যেতেই রুম নিচে শিফট করে দিয়েছেন সাদিফ। এই লোক আরও কত কাণ্ড করবেন আল্লাহ জানেন। এখন প্রেগনেন্সির 3 মাস চলছে আমার। অশান্তি লাগে সব। শুয়ে রইলে বসতে মন চায়, বসলে শুয়ে থাকতে মন চাই। কি এক অসহ্যকর পরিস্থিতির মাঝে আছি। আর সাদিফ, সে তো সারাক্ষণ আমার পেট নিয়েই পড়ে থাকে। তার ধারণা পেটের উপর কথা বললে বাচ্চাটা সব শুনতে পারবে। কিন্তু এই মহাশয়কে কে বোঝাবে, বাচ্চা কিছুই শুনতে পায় না। 3 মাসের বাচ্চা পেটে কতটুকুই বা বড় হলো। অনেক কষ্ট করে এক্সামগুলো দিলাম। কেমন করে দিন কাটিয়েছি এক্সামের সময় আল্লাহ জানেন। সাদিফ ভার্সিটি নিয়ে যেতেন, আমাদের জন্যে অপেক্ষা করতেন। এক্সাম শেষে আমাদের বাসায় দিয়ে এরপর উনি অফিসে যেতেন। এক্সাম শেষ হওয়াতে অনেকটা শান্তি বিরাজ করছে মনে। এতদিন খুবই টেনশনে ছিলাম, কিন্তু গত 1 সপ্তাহ ধরে বিন্দাস আছি। কারণ এক্সাম শেষ হলো 1 সপ্তাহ আগেই। সাদিফের কেয়ার আমার জন্যে দিন দিন বেড়ে চলেছে।
সারাদিন অফিস করার পরও আমার প্রিয়তম আমাকে মাথা ম্যাসাজ করে দেন, পা মালিশ করে দেন। আর সাথে উনার রোমান্টিক আদর তো ফ্রি আছেই। আর 2 মাস পরেই ইতি আপু বাংলাদেশে আসবেন। বিয়ের পরে একবার এসেছিলেন, এরপর আর আসেননি উনি। ইতি আপুর ছেলের বয়স এখন 2 বছর। দেখতে পুরোই পুতুল ছেলেটি। আয়নার সামনে দাঁড়িয়ে আছি আমি, এপাশ ওই পাশ হয়ে। অনেকক্ষণ ধরে চেষ্টা করছি পেট বোঝা যাচ্ছে নাকি, কিন্তু না, পেট এখনো বোঝা যাচ্ছে না। তবে হালকা ফুলেছে, কিন্তু শাড়ির ওপরে তা একদম বোঝা যাচ্ছে না। রুমে ঢুকতেই সাদিফ তার বউয়ের অদ্ভুত কাণ্ড দেখে হেসে উঠল। কি ব্যাপার, কি করছিস আয়নার সামনে দাঁড়িয়ে? সাদিফ, আমি দেখছি পেট বেড়েছে নাকি, কিন্তু দেখেন শাড়ির উপরে বোঝা যাচ্ছে না। দুঃখিত গলায় বললাম। সাদিফ এসে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে আমার পেটে হাত রাখলেন। বাবু এখনো অনেক ছোট, 5 মাস থেকে মনে হয় বোঝা যাবে বাবুকে ভালোভাবে। নট সিউর, কিন্তু একটা কথা কি জানিস, তোকে না ইদানিং বেশি হট আদুরে লাগে, কেমন যেন গুলুমুলু। ওহ, এখন আপনার বাবু আসবে তাই আমাকে আদুরে লাগে? তার মানে আপনার কাছে আমি আগে আদুরে ছিলাম না? সাদিফ আমার গালে কামড় দিয়ে বললেন। ঈশ্বরে, কিভাবে বোম্বের মতো গাল ফুলিয়ে নিল। এই বউ, তুই কি জানিস না আমি তোকে কত ভালোবাসি? ভালোবাসেন না কচু? আপনাকে আমি বুঝি না। ওহহ, তাই নাকি? বুঝিস না কিছু, তাই? ওকে চল বুঝিয়ে দিচ্ছি ভালোবাসি না কচুবাসি। কথাগুলো বলেই উনি আমাকে কোলে তুলে নিলেন, আর আমি আতঙ্কে উনারটি শার্ট খামচে ধরলাম। অনার্সের রেজাল্ট দিয়েছে মাস খানেক হল। আমি সিজিপিএ 3.86 পেয়েছি। জুমু আমার চেয়ে ভালো রেজাল্ট করেছে। বাড়িতে এখন জাঁকজমকপূর্ণ পরিবেশ। ইতি আপুরা আসলেন বেশ কিছুদিন আগেই। ইতি আপুর ছেলে ওয়াফি সারা বাড়ি মাতিয়ে রাখে। ওয়াফির কথাগুলো বেশ কিউট লাগে। সারাক্ষণ দৌড়াদৌড়িতে তার সময় কাটে। রাফিদ ভাইয়া এখনো আসেনি বাংলাদেশে। উনি আসতে আরও কিছুদিন সময় লাগবে। আম্মু তার নাতিকে পেয়ে ভীষণ খুশি। আম্মু এখন কাজ ফেলে তার নাতির সাথে খেলা করতে বসে যান। বাসার সবাইকে হাসি খুশি দেখতে প্রচণ্ড ভালো লাগে। আর সাদিফ, সে তো বাসায় আসলেই ওয়াফিকে আদর করা শুরু করেন। সাদিফ বরাবরই বাচ্চা পাগল। নিজের বাচ্চাকে পেলে তখন মনে হয় আমাকেই ভুলে যাবেন তখন। লোকটা দিন দিন আরও সুন্দর হয়ে যাচ্ছেন। রাত জেগে থাকার কারণে উনার চোখের নিচে কালো দাগ পড়েছে হালকা। উনার ফর্সা গালে এই চোখের দাগটা আমার কেন যেন বেশ ভালো লাগে। অবশ্য চোখের নিচে দাগ আমার জন্যেই পড়েছে, কারণ আমার জন্য উনি ঘুমোতে পারেন না। রাত হলেই কেন যেন আমার ঘুম আসে না, সাথে প্রচণ্ড ক্ষুধা লাগে। আধারাতে উনাকে উঠিয়ে দিই আমি। এরপর উনার কাছে নানা ধরনের খাবারের আবদার করতে থাকি। আর উনিও কেমন মানুষ, কখনো মানা করেননি আমাকে। উল্টো আমাকে সহ নিয়ে যান রান্নাঘরে। এরপর আমাকে চেয়ারে বসিয়ে নিজেই নানা কাজ করতে থাকেন। আর কাজের মাঝখানে আমাকে আদর করে যান। উনার এই পাগলাগ্মগুলো দিন দিন বেড়েই যাচ্ছে। উনার ধারণা উনার বেবি আমার পেটে আসতেই আমি আরো সুন্দর হয়ে গিয়েছি, যাকে বলে চোখ ধাঁধানো সুন্দর। মাঝে মাঝে সকালে ঘুম ভাঙলে দেখি উনি আমার দিকে হা করে তাকিয়ে থাকেন। আমি চোখ খুলতেই আমার সারা মুখে আদরে ভরিয়ে দেন উনি। উনাকে দেখে মনে হয় উনি দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ। সবাই বসে আছেন লিভিং রুমে, কিন্তু আমার একটুও বসতে মন চাচ্ছে না। তাই আমি পিলারের দিলো হেলান দিয়ে দাঁড়িয়ে আছি।
ওয়াফি আমার পায়ের কাছেই খেলছে। মামিমণি, তুমি কি আমার সাথে প্লে করবে? ওয়াফি। ওয়াফির কথায় আমি মাথা নিচু করে ওর দিকে তাকালাম। ওয়াফি ফ্লোরে সব খেলনা ছড়িয়ে বসে আছে। আর সে 3টা খেলনা নিজের কাছে রেখে বাকিগুলো অন্যদিকে সরিয়ে রেখেছে। আমার প্রেগন্যান্সির এখন 6 মাস চলছে। এখন তো আমার পক্ষে ফ্লোরে বসে বাবুটার সাথে খেলা সম্ভব না। হ্যাঁ, অবশ্যই মামি তোমার সাথে প্লে করবে। কিন্তু মামি তো ফ্লোরে বসতে পারব না। হুয়াই, মামি? ওয়াফি খেলনা হাতে নিয়ে বলল। আমি পেটে হাত রেখে বললাম, এই তোমার ছোট বোন বা ভাইয়ের কারণে। ওয়াফি কি বুঝল আল্লাহ জানেন। সেই উঠে এসে আমার পেটে একটা কিসে দিল। ওকে, আমরা বেডে বসে প্লে করব, লেটস গো। ওয়াফি ওর সব খেলনা তার খেলনার ট্রলিতে নিয়ে নিল। ফুল, ওয়াফি কই যাচ্ছিস তোরা? ইতি আপু। আমরা প্লে করব মাম্মা। ওয়াফি। আপু, ও খেলতে বলছে ফ্লোরে। কিন্তু আমি তো ফ্লোরে বসে খেলতে পারবো না। তাই রুমে নিয়ে যাচ্ছি ওকে। সোফায় বসতে মন চাচ্ছে না আমার। না হয় এইখানে বসেই খেলতাম। আমি। আরে ব্যাপার না, নিয়ে যা। ছেলেটা তো সারাদিন তোর সাথেই লেগে থাকে। বাবা, ডোন্ট হার্ট মামি ওকে। ইতি আপু। শিউর মাম্মা। ওয়াফি। এতটুকু বাচ্চার এত স্পষ্ট বুলি শুনে আমি সবসময়ই অবাক হই। ওয়াফি তার বয়সের তুলনায় একটু বেশি পাকাপোক্ত। আমি এক হাতে ওয়াফির খেলনার ট্রলি নিলাম। আর আমার অন্য হাত ওয়াফি ধরে আছে। রুমে গিয়ে আমি খেলনার ট্রলি বেডে রাখলাম। আর ওয়াফি এক লাফেই বেডের উপর উঠে গেল। বেডের সাথে বালিশ দিয়ে বসার জন্যে আমার জায়গা ঠিক করে নিলাম। ততক্ষণে ওয়াফি বেডের উপর খেলনা সব নিয়ে নিল। মামি, কি প্লে করব আমরা? ওয়াফি। আমি আমার সুবিধামতো বেডে হেলান দিয়ে বসে ওয়াফিকে বললাম, ইউর উইশ বেবি। কি প্লে করতে চাও? পাজেল? ওকে গ্রেট, লেটস প্লে পাজেল গেম। এরপর পাজেল দিয়ে আমি আর ওয়াফি নির্দিষ্ট টাইমের মধ্যে কিছু বানানোর চেষ্টা করতে লাগলাম। আমি বানানোর আগেই ওয়াফি পাজেল দিয়ে খুব সুন্দর একটি ঘর বানিয়ে ফেলল। মামি সি, আই অ্যাম দ্য উইনার। ইয়াহু, ওয়াফি। ওয়াফির কথায় আমি মুচকি হাসলাম। ওয়াফি পাজেল দিয়ে বানানো ঘরটি নিয়ে দৌড় দিল তার মাকে দেখানোর জন্য। আমি তার যাওয়ার দিক থেকে চোখ ফিরিয়ে আস্তে আস্তে বেডে পড়ে থাকা খেলনাগুলো খেলনার ট্রলিতে ঢুকিয়ে রাখছি। ট্রলিতে খেলনা ঢুকিয়ে নিতেই সাদিফ আসল রুমে। হাই জান। আমাকে হাই দিয়ে উনি ওয়াশরুমে চলে গেলেন ফ্রেশ হতে। সাধারণত বাহির থেকে আসলে উনি আগে ফ্রেশ হতে চলে যান। এরপর আমার কাছে আসেন। আমি প্রেগন্যান্ট হওয়ার পর থেকেই উনার যত সব এক্সট্রা কেয়ারিং বেড়েই চলেছে। আমি উনার দিকে এক পলক তাকিয়েছিলাম। ছাই রঙের শার্ট আর ব্ল্যাক প্যান্ট পরেছেন উনি। বুকের উপর 3টা বোতাম খোলা উনার। উনাকে দেখতে প্রচণ্ড হট লাগছে। সকালে উঠে আমি উনাকে দেখিনি আজ। আমি ঘুম থেকে উঠার আগে উনি চলে গিয়েছিলেন কাজে। ওয়াশরুম থেকে বের হলেন উনি খালি গায়ে আর প্যান্ট তো উনার পরনে আছেই। উনি উনার চুলের উপর হাত চালিয়ে আমার দিকে এগিয়ে আসলেন। আমার কোলের মধ্যে শুয়ে পড়লেন উনি। আমার পেটে চুমু দিয়ে বললেন, কখন উঠেছ ঘুম থেকে? 11:30টার পরে। আপনি আজকে কল দেননি কেন? আমি দিয়েছিলাম কল, তাও রিসিভ করেননি। ব্যস্ত ছিলাম। খেলনার ট্রলি বেডে কেন? ওয়াফি এসেছিল খেলতে। পাজেল দিয়ে ঘর বানিয়ে আপুকে দেখাতে গেল। ওহহ, আচ্ছা। তাই বলো। তুমি কিছু বানাওনি?
আমি বানানোর আগেই তো সে বানিয়ে ফেলল ঘর। হা হা হা, একটা ছোট্ট বাচ্চার সাথে কম্পিটিশনে পারিসনি। আসলে কি আর বলবো, তুই নিজেই তো একটা বাচ্চা। চুপ করুন, আমি কিছু মাস পরেই বাবুর মা হব। আর আপনি আমাকে এখনো বাচ্চা ডাকছেন? লজ্জা করে না আপনার? সাদিফ আমার কোল থেকে মাথা উঠিয়ে আমার গলায় একটা কামড় দিল। আমি ব্যথায় কুকড়ে উঠলাম, আর সাথে সাথেই গলায় হাত দিয়ে চেপে ধরলাম। এত বছর ধরে এত কামড় খেয়েছিস, এখনো ব্যথায় এমন করিস কেন? আমার যে লজ্জা নেই, এর আর কত প্রমাণ দিব? উফ অফ, সরুন তো। দেখছেন আমার শরীর খারাপ, তার মধ্যেও আপনার এসব করা লাগে? ব্যথা পাইনি আমি গলায়? সাদিফ আমার গলা থেকে আমার হাত সরিয়ে দিল। গলায় এবার ছোট ছোট চুমু দিয়ে গলার দিকটা একদম ভিজিয়ে দিল। এবার ঠিক আছে? নরম নরম কিস দিয়েছি গলায়। কেমন শরীর খারাপ লাগছে আমার বউয়ের? আমার বাচ্চাটা কি বেশি জ্বালাচ্ছে? না, পেটে পেইন করছিল হালকা। এখন ঠিক আছি। আপনি এত খারাপ কেন? আর যদি কামড় দিয়েছেন আপনার সাথে আমি আর থাকব না। আমার কথায় উনি হা হা করে হেসে উঠলেন। এইভাবে হাসার কারণ কি সেটা জিজ্ঞেস করার আগেই উনি আমার ঠোঁটে হামলা চালিয়ে দিলেন। মামা, আমাকেও মামির মতো কিসি দিবে? ওয়াফির কথার আওয়াজ শুনে আমি সাদিফকে নিজের থেকে ঠেলে সরিয়ে দিলাম। ওয়াফি এক দৌড়ে এসে সাদিফের কোলে উঠে গেল। অবশ্যই চ্যাম্প, তোমার মামির আদর স্পেশাল আর তোমার আদর হবে স্পেশাল। কথাগুলো বলেই সাদিফ ওয়াফিকে সুরসুরি দিতে লাগল। আর ওয়াফি হা হা করে হাসছে। ওদের এমন কাণ্ড দেখে আমিও হেসে উঠলাম। এই দুইজন মামা ভাগ্নে এখন বেডের উপরে বালিশ নিয়ে মারামারি করছে। অবশ্য সাদিফ আমার দিকে পিঠ দিয়ে বসেছেন, যেন কোনোভাবেই আমার গায়ে বালিশ না পড়ে। বসে থাকার ফলে আমি প্রচণ্ড বোর হচ্ছি, তাই আমি বেড থেকে নেমে দাঁড়ালাম। কোথায় যাচ্ছ? কয়টা বাজে? লাঞ্চ করবেন না? তুমি খাওনি এখনো? কেউ তো খায়নি। আপনার সেদিকে খেয়াল আছে? এখন 3টা বাজে, এখনো না খেয়ে বসে আছিস কেন? দুপুরের মেডিসিন বিকালে খাওয়ার জন্যে বসে আছিস তুই? নিজের শরীর খারাপ সেটা মাথায় নেই? আজীব, আমাকে কেন বকছেন? আপনি খাওয়ার পরেই তো আমি খাই। আর আজকে আপনি না কোনো ফোন দিলেন, না কিছু বললেন। আম্মু আমাকে বলেছিল আগে খেয়ে নিতে, কিন্তু আমি আপনার অপেক্ষায় খাইনি। প্রত্যেকদিন এমনটা করা লাগবে? আজকে কাজের চাপ বেশি ছিল, তাই কল করতে পারিনি। এত বড় হয়েছিস, এখনো এসব বুঝিস না? ওষুধ না খেলে পেটে ব্যথা করে, কষ্ট পাস তখন ভালো লাগে বেশি? সাদিফের এমন কথায় আমার চোখ ভরে এলো। যার জন্যে অপেক্ষা করেছিলাম সেই আমাকে কথা শোনাচ্ছে। আজীব ব্যাপার, কাঁদছিস কেন ফুল? সাদিফ বেড থেকে নামার আগেই আমি চোখের পানি মুছে কিছু না বলেই চলে গেলাম। প্রচণ্ড কান্না পাচ্ছে আমার। আমাকে এমন বকা দেওয়ার কি কারণ বুঝি না আমি। চোখের পানি মুছে নিলাম ভালো করে। আম্মু, লাঞ্চ সার্ভ করবে না? 3টা বাজে। হ্যাঁ, আয় তো মা। ইতি, জুমু এরা একটু আগে পাস্তা খেয়েছিল তাই আর ভাত সার্ভ করিনি। তোকে তো বললাম খেয়ে নিতে, কিন্তু তুই না করে দিয়েছিস। আচ্ছা আসো। আম্মু আমার আগে চলে গেল কিচেনের দিকে। আমি আম্মুর পিছে যেতেই ইতি আপুর আওয়াজ শুনতে পেলাম। এই ফুল, কি হলো? চোখমুখ এমন লাগছে কেন? কই না তো, কিছুই না। এমনি শরীর খারাপ লাগছিল। আচ্ছা তুই বসে থাক।
আমি করছি মায়ের সাথে কাজ। তুই রেস্ট কর। আর তাছাড়া আশা খালা আছে, উনি মাকে হেল্প করবে। না, সমস্যা নেই। আর আশা খালা রান্নাঘর পরিষ্কার করছে। তুমি বসে পড়ো ডাইনিংয়ে, আমি পারবো কাজ করতে। ডাইনিং সবাই এসে বসেছে। মোটামুটি সব খাবার এনে রেখেছি টেবিলে। ওয়াফিকে আপু খাইয়ে দিয়েছে খাবার। সাদিফও এসে বসেছেন। জুমু তাসফিয়ার সাথে বের হয়েছে। জুমু রেস্টুরেন্টে করে নিবে লাঞ্চ। আমি আম্মুর পাশে বসলাম খেতে। আর চোখে তাকিয়ে দেখলাম সাদিফ রাগীভাবে আমার দিকে তাকিয়ে আছেন। কিন্তু তাতে আমার কি? কথা বলার সময় তো মুখে কথা বাজে না তার। যা নয় তা ব্যবহার করেন আমার সাথে। সাদিফ প্লেট নিয়ে উঠে পড়লেন। আমি একটু তাকিয়ে আমার প্লেটে অল্প ভাত নিয়ে সেগুলো খাওয়ার জন্যে মন দিলাম। আমার পাশের চেয়ার টেনে সাদিফ বসে পড়লেন। আমার প্লেট হতে নিয়ে প্লেটের সব ভাত উনি উনার প্লেটে নিয়ে নিলেন। কি রে, মেয়েটাকে ভাত খেতে দিবি না তুই? সাদি। আম্মু। না দিব না, কারণ ওকে আমি খাইয়ে দিব। রাগী গলায়। আমি খেতে পারবো, আপনার কষ্ট করা লাগবে না। জিদ দেখাচ্ছিস আমার সাথে? এতক্ষণ ধরে না খেয়ে আছিস, আবার জিদ করছিস। আমি খাইয়ে না দিলেও তুই চড়ুই পাখির পরিমাণ ভাত খেয়ে উঠে যাবি। রাগী গলায়। আমি কিছু বললাম না। চারদিকে তাকিয়ে দেখলাম যে যার যার ভাত খাচ্ছেন। খালুও চুপচাপ, কারণ উনার ছেলের মাথায় রাগ উঠেছে এটা সবাই বুঝেছেন। আমি কিছু না বলে চুপচাপ ভাত গিলছি। আর উনি এক লোকমা আমাকে দিচ্ছেন, আরেক লোকমা নিজে খাচ্ছেন। খাওয়ার পর্ব শেষ করে আমি খালামণির সাথে সবকিছু কিচেনে রাখতে গেলে আবারও উনি চেঁচিয়ে উঠলেন। আবার কাজে লেগে পড়েছে। ওষুধ কবে খাবি? আশা খালা, আশা খালা। উনার চিল্লানো শুনে আশা খালা দৌড় দিয়ে এলো কিচেন থেকে। আপনি টেবিল পরিষ্কার করে দিন। এন্ড মা তুমিও যাও, মেডিসিন নিয়ে ঘুমিয়ে পড়ো। বাকি কাজ আশা খালা করবেন। উনি উনার বক্তব্য দিয়ে আমার হাত ধরে আস্তে করে পা ফেলে আমাকে রুমে নিয়ে গেলেন। আমি বেডে বসে মাথার উপর থেকে ওড়না ফেলে খোপা করা চুলগুলো খুলে দিলাম। মাথা ব্যথা করছে প্রচণ্ড। বেডের ড্রায়ার খুলে ওষুধ নিয়ে খেয়ে নিলাম। সাদিফ রুমের সোফায় বসে এক নজরে আমার দিকে তাকিয়ে আছেন। কিন্তু আমি উনার এই লুক ইগনোর করছি। প্রেগন্যান্সির সময় স্বস্তির জন্যে সবাই মেক্সি পরে, কিন্তু আমার এই মেক্সিকে মনে হচ্ছে অনেক পেইন। বেডের ড্রায়ার থেকে ভিক্স নিলাম মাথায় মালিশ করার জন্যে। আমি মাথায় ভিক্স দিতে গেলেই দ্রুত গতিতে সাদিফ আমার কাছে চলে এলেন। আমি উনার দিকে অবাক চোখে তাকাতেই আমার থেকে ভিক্স নিয়ে নিলেন সাদিফ। মাথা ব্যথা করছে? আমি চুপ করে থাকলাম, কিছুই বললাম না। যান, কিছু আশকো করছি আনসার মি করলেও আপনার কি? আমার যাই হোক, আপনার তাতে কি? সাদিফ অল্প পরিমাণ ভিক্স নিয়ে আমার মাথা ম্যাসাজ করে দেওয়া শুরু করলেন। বেশি বকবক করছিস। একটু বকা দিলই এমন করা লাগে? আমার বাচ্চাটা খাবার তোর থেকেই তো পায়। তুই যত দেরি করবি বাবুর ততই কষ্ট হবে। তাই বাবুর বাবা হিসেবে বাবুর মাকে বকা দেওয়া আমার দায়িত্ব। আর বাবু খাবার না পেয়ে বাবুর মাকে ডিস্টার্ব করবে। সো আমার বউয়ের কষ্ট হবে তখন। আমার বউয়ের কষ্ট হলে আমারও কষ্ট হবে। তাই বকা দেওয়াটা আমার ভালোবাসার মধ্যে পড়ে। বকায় তো দিতে পারবেন। দিন, সমস্যা নেই। কেন নেই জানি না।
কি জানিস? কিছু না। কেন না? আপনার মাথা। চুমু দে। না দিব না। না দিল চুমু কিভাবে নিতে হয় আমার বেশ জানা আছে। আমি অবাক হয়ে উনার দিকে তাকাতেই উনি আমার ঠোঁটে আক্রমণ শুরু করলেন। এমনভাবে কিস করছেন উনি আমাকে, এক পর্যায়ে আমিও উনার চুমুতে সাড়া দিতে শুরু করলাম। সকাল থেকে বাসায় কাজের মেলা বসেছে। আজ রাফিদ ভাইয়া আসবেন। অবশ্য আর 1 ঘন্টার মাথায় রাফিদ ভাইয়া হাজির হবেন বাসায়। আম্মু, জুমু, ইতি আপু সাথে বাসার কিছু কাজের লোক সবাই মিলে কাজের মধ্যে ডুবে পড়েছেন। যেহেতু আমার প্রেগন্যান্সির এখন 8 মাস চলছে তাই আমার কাজ করা মানা। সাদিফ, আম্মু সবাই আমাকে এক প্রকার থ্রেট দিয়ে রেখেছেন আমি যেন কোনো কাজে হাত না লাগাই। সাদিফ এখন প্রায় বাসায় থাকেন। অফিসে উনার বিশ্বস্ত একজন বন্ধুকে উনার বদলে রেখেছেন। আর পলিটিক্সের কাজে দ্রুত গিয়ে দ্রুত ফিরে আসেন। অফিসের নানা কাজ তো বাসায় বসেই করেন। এখনের ডিজিটাল যুগে বাসা থেকেই সবকিছু করা সম্ভব। হঠাৎ করে পেটের মধ্যে প্রচণ্ড ব্যথা অনুভব করলাম। উফফ, পুরো শরীর কেঁপে উঠল। এমন ব্যথা বাবু পেটে লাথি দিলই হয়। পেটের উপর হাত বুলিয়ে দিলাম। প্রেগন্যান্সিতে নানা অভিজ্ঞতা হলো আমার। বাবুর লাথি দেওয়াতে যেমন ব্যথা ফিল করি তেমন ভালোও লাগে। এমন লাথি দিল আমি বুঝে যাই আমার বাবু ঠিক আছে, আমার পেটের মধ্যে খেলছে। বাহিরে সবার শব্দ শুনে বুঝে গেলাম রাফিদ ভাইয়া চলে এসেছেন। আমি রুমে বসে আছি একা একা। সবাই নানা কাজে ব্যস্ত। রুম থেকে বাহিরে যাওয়ার জন্যে আমি খাট থেকে নামলাম। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের বেড়ে যাওয়া পেটটা দেখছি। আজ 8 মাস ধরে আমার বাচ্চা আমার পেটের মধ্যে আছে। আর মাত্রই 1 মাস বা কিছু সপ্তাহের অপেক্ষা। এরপর আমার ছোট্ট সোনা আমার কোলে চলে আসবে। বাবুকে কাছে পাওয়ার কথা ভাবতেই আমার শরীরে প্রশান্তির হাওয়া বয়ে গেল। ভাবি, ভাইয়া তোকে ডাকছে। রাফিদ ভাইয়া এসেছে। জুমু, আমি চুল আঁচড়ানো অবস্থায় বললাম। হ্যাঁ, আমি আসছি। কে কে এসেছেন? তুই একা যাবি না বাহিরে? আমি এসেছি তোকে নিতে। ভাইয়া তোকে একা চলাফেরা করতে মানা করেছে না? হুহো ভাইয়ার চামচা। আমি একা গেলে কি হবে? তোর ভাইয়া আর বাকি সবাই আমাকে এখনো বাচ্চা মনে করিস? কিছুদিন পরে আমি নিজেই বাচ্চার মা হব। হাহাহা, সমস্যা নাই, স্টিল তোকে একদম ছোট্টটি লাগে। শুধু আমার লিটল বাচ্চার জন্যে তোকে একটু ম্যাচিউর লাগে। কিন্তু এখনো তুই আমাদের ছোট্ট শেফা। আমার পেটে হাত রেখে বলল জুমু। এই তুই আর আমি একই বয়সের না? তাহলে আমি কেমন করে তোর ছোট্ট শেফা হব? এহেহে, কিছু হবে না। আমার ভাইয়ার ছোট্ট ফুল, তাই তুই আমারও ছোট্ট ফুল। তো আমার ভাবি কবে হবেন আপনি মহারানী? রাফসান তো বিয়ের জন্যে উঠে পড়ে লেগেছে। ইনফ্যাক্ট ও আর ইসলাল ভাইয়া তো বাড়ির চেহারা পরিবর্তন করে দিয়েছে। খালামণির বাসা দেখতে এখন পুরো চেঞ্জ লাগে। তোর ভাই আমাকে বিয়ে করার জন্য ঘর বাড়ি পর্যন্ত নতুন করে ফেলল। কিন্তু বিয়ের এখনো 2 বছর আছে। কারণ আমি জব করতে চাই। বিয়ের পরে জব করতে পারবো নাকি জানি না। তাই আমার অনেক ইচ্ছা 1 বছর হলেও আমি জব করব। হ্যাঁ, বাসা আগের চেয়ে অনেক বড় করেছে। ভাইদের রুমও নতুন করে সব সাজিয়েছে। সেই যে গেলাম 2 মাস আগে আর যাওয়া হয়নি বাপের বাড়ি। তুই নিজেই অসুস্থ। এই অবস্থায় কেমনে যাবি? সেটাই তো। মা আর ভাবি কি এসেছে?
না তো খালামণি আর ভাবি এখনো আসেনি। ওহহ। আমাদের কথার মাঝেই হঠাৎ করে সাদিফ রুমে প্রবেশ করল। জুমান, তোকে আমি শেফাকে ডাকতে পাঠিয়েছি, আর তুই এখানে এসে দাঁড়িয়ে গল্প করছিস। সাদিফ: সরি সরি। আসলে কি জানো তো, আমরা দুইজন বেস্টি আবার ভাবি ননদ, তাই আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে বেশিক্ষণ দেরি করি না। জুমু: আচ্ছা যা, মাকে হেল্প কর। রাফসানরা এসেছে। ওকে। তোমার বউকে তুমি নিয়ে আসো। জুমু। জুমু চলে যেতেই সাদিফ আমার কাছে চলে এলেন। আমি ভ্রু নাচিয়ে উনাকে প্রশ্ন করলাম কি, কিন্তু উনি কোনো কথা না বলে আমার কোমর জড়িয়ে ধরলেন। আমার গালের বাম দিকে অ্যালার্জির উপরে আঙুল দিয়ে স্পর্শ করে বললেন, এগুলো এখনো যায়নি? ওষুধ লাগাসনি এখনো? সকালে না বলে গেলাম এইখানে অয়েনমেন্ট দিতে। লাগিয়েছিলাম, কিন্তু কমেনি কেন তা আমি জানি না। আর তাছাড়া প্রেগন্যান্সির সময় এমন অ্যালার্জি উঠে। সো এসবে আর টেন্সড হওয়া লাগবে না আপনার। আমার কোমর ছেড়ে উনি ড্রায়ার থেকে অয়েনমেন্ট নিয়ে আমার গালে লাগিয়ে দিলেন। আর সাথে সাথেই আমার গালের ডান দিকে একটা চুমু দিলেন। আমার সামনে হাঁটু গেড়ে বসে আমার পেটে হাত রেখে বললেন, আমার বাচ্চাটা কি বেশি জ্বালিয়েছে? না তো, বাচ্চাটা তার বাবার মতো একদম শান্ত। আমি মুচকি হেসে বললাম, আহা, বাবুর বাবা যে বড্ড অশান্ত এটা সবাই জানে। উনার কথা শেষ হতেই পেটে আবারও বাবুর লাথি অনুভব করলাম। ব্যথায় আমি কুকরিয়ে উঠলাম আবারও। নিচে তাকিয়ে দেখলাম সাদিফ আমার দিকে হাঁ করে তাকিয়ে আছেন। এতদিন কত চেষ্টা করেছেন উনি বাবুকে অনুভব করার জন্যে, কিন্তু একবারও পারেননি। রাতে আমার পেটে হাত রেখে বসে থাকেন শুধু বাবুর এমন একটা ইঙ্গিত পাওয়ার অপেক্ষায়। এখন হঠাৎ বাবুর এমন ইঙ্গিত পেয়ে উনি প্রচণ্ড অবাক হয়েছেন। ফুল্লুক আমি বাবুর অস্তিত্ব অনুভব করতে পেরেছি। সাদিফ প্রশান্তির হাসি দিয়ে বললেন। সাদিফের কথায় আমি হালকা হাসলাম। এইবার শান্তি আপনি? অনেক চেষ্টার ফলে পেরেছেন আপনার বাবুকে অনুভব করতে। সাদিফ আমার পেটে চুমু দিয়ে উঠে দাঁড়ালেন। শরীর খারাপ লাগছে? রুমের বাহিরে যাবে? না, একটু উইকনেস তো সারাক্ষণ থেকেই যায়। বাহিরে তো যেতেই হবে, সবার সাথে দেখা করা প্রয়োজন। ওকে, চলো। বাটাক বাড়িয়ে কোনো কাজ করতে যাবি না, চুপচাপ আমার পাশে বসে থাকবি। যতক্ষণ সুস্থ ছিলি ততক্ষণ ইচ্ছেমতো কাজ করেছিস, এখন রেস্ট কর। 1 মাস আগ থেকেই তো সব কাজ করা বন্ধ করে দিয়েছি। আমি মানা না করলে তুই কষ্ট করে হলেও কাজ করতি। আচ্ছা চুপ করুন, চলুন বাহিরে। আমি মাথার উপর ওড়না দেওয়ার আগেই উনি আমার থেকে ওড়না নিয়ে নিলেন। নিজ হাতেই সাদিফ ওড়না দিয়ে আমার মাথায় এমনভাবে দিয়ে দিলেন যেন পেট পর্যন্ত কভার হয়। নাও ইটস পারফেক্ট। ইতির শ্বশুরবাড়ির কিছু লোকজন এসেছেন, উনাদের সামনে গিয়ে শুধু সালাম দিয়ে চলে আসবি। ওকে। আমি কি ছোট বাচ্চা? আপনি এমন ভাব নিয়ে কথা বলছেন যেন আমি কিছুই জানি না। বেশি কথা না, আর আমিও এক মানুষ। আমি তো তোর সাথেই থাকব, এত লেকচার কেন দিচ্ছি আল্লাহ জানেন। আপনি আজ রুম থেকে বের হবেন না, আপনি থাকুন। আমি যাচ্ছি। আমি সামনে এগিয়ে গেলেই সাদিফ এসে আমার হাত ধরে নিলেন। ডাইনিংয়ে সবাই নাস্তা সাজাচ্ছে। আমাকে দেখে মা আর ভাবি এগিয়ে এলো। ওদের সাথে বেশ কিছুক্ষণ কথা বললাম। কথা শেষে সবাই আবারও কাজে লেগে গেল ওরা। আমি আর সাদিফ লিভিং রুমে গেলাম। সবার সাথে কিছুক্ষণ কথা বলে
সাদিফ আমাকে ডাইনিং এর পাশের জায়গাটাতে বসিয়ে দিল। এই জায়গাটা আমার অনেক প্রিয়। এটা মূলত আড্ডাখানা। এইখানে বসেই আমরা প্রায় আড্ডা দিই। এই জায়গা থেকে ডাইনিং দেখা যায় না। এইখানে বসে থাক, আমি জুমুকে দিয়ে খাবার পাঠাচ্ছি। সাদিফ, শুনুন। উনি আমার ডাকে আমার কাছে এসে বসলেন। বল কি হলো? সাদিফ, কিছু না, কিন্তু আমি এখন কিছু খাবো না। কোনো কথা চলবে না, খেতে হবে এখন, না হলে কিন্তু আমার টর্চার শুরু করে দিব। আমি উনার কথায় গাল ফুলিয়ে নিলাম, আর উনি আমার গালে চুমু দিলেন। আমি রেগে সাদিফকে বললাম, আমি খাবো না এখন। সাদিফ আমার কথায় আমার ঠোঁটে চুমু দিলেন। আমি কোনো মতামত চাইনি, আমি অর্ডার করেছি, সো আমার অর্ডার তোকে মানতেই হবে। কথাগুলো বলেই উনি চলে গেলেন খাবার আনার জন্যে। সাদিফের মোবাইল পেলাম আমার পাশেই। আমি উনার মোবাইল নিয়ে মোবাইল চালানো শুরু করলাম। একটু পরে সাদিফই এলো আমার জন্যে খাবার নিয়ে। উনার পিছে পিছে এলো আফরা আর ওয়াফি। আফরা এসে আমার পাশে বসল, আর ওয়াফি দৌড়ে আমার কাছে আসতে চাইলে সাদিফ এক হাতে ধরে ফেলেন ওয়াফিকে। বাবা, হোয়াট আর ইউ ডুইং? তোমার মামিমণি সিক, তুমি কি জানো না? সাদিফ, আই অ্যাম সরি মামা। ওয়াফির আচরণে আমি বারবার অবাক হই। অতটুকু বাচ্চা কি সুন্দর করে সব বুঝে, আবার কথাও বলে। সাদিফের বকা শুনে বেচারা ওয়াফি একদম চুপ হয়ে গেল। এই 2 মাসে সাদিফের রাগ সম্পর্কে ভালোই জানা হয়ে গিয়েছে তার। তাই সে মন খারাপ করে চুপচাপ একদিকে দাঁড়িয়ে রইল। সাদিফ ওয়াফিকে কোলে নিলেন। ওকে কোলে নিয়েই আমার অন্য পাশে বসলেন উনি। টেবিলের উপরে খাবারের প্লেট রেখে উনি ওয়াফিকে নানা কথা বলে হাসানোর চেষ্টা করছেন। একটু পরে ওয়াফি তার মামার কাণ্ডে হিহি করে হেসে উঠল। সাদিফ আমাকে খাইয়ে দিচ্ছে আর একটু পরপর আফরা এবং ওয়াফির খেলা দেখছেন। আমার ক্ষুধা নেই বললেও আমি 1 প্লেট ভাত খেয়ে ফেললাম। দেখেছেন আমি কি পরিমাণ খাদক হয়েছি। খাবো না বলেও 1 প্লেট খাবার খেয়ে নিলাম। সাদিফ আমার মুখ মুছে দিয়ে বললেন, তুমি না, আমার বাবুটা খেয়েছে। ওর বাবা তো জানে ওর কখন ক্ষুধা পায়। বাবুর মা সারাদিন না খেয়ে থাকলেও তো তার ক্ষুধা পায় না। এই চুপ করুন, বেশি বলে ফেললেন না? না তো, উহু। সাদিফ এক নজর বাবুদের দিকে তাকিয়ে আবারও আমার পেটে হাত রেখে বললেন, তাড়াতাড়ি চলে আসো না বাবু, বাবা তোমার জন্যে অনেক অপেক্ষা করছে। উফ, কখন যে তোমাকে কোলে নিব, নিজের বুকের উপরে ঘুম পাড়াব। আমি সাদিফের কাঁধে মাথা রেখে বললাম, আর 1 মাস বা তারও কম সময় বাকি আছে আপনার বাবুর আগমনের। এরপর তো আমাকে ভুলেই যাবেন, তাই না? সব আদর বাবুকে করবেন। আমার কথায় উনি হেসে উঠলেন। আমার হাতে চুমু দিয়ে বললেন, হাতক্ষণ তো আরো ডাবল আদর করব। একবার আমার বউ, আমার জান, আমার প্রিয়তমা হিসেবে, আরেকবার করব আমার বাবুর মা হিসেবে। উনার কথায় আমি উনার বুকে হালকা করে একটা ঘুষি দিলাম। রাতের খাবার খেয়ে সবাই চলে গেলেন। আমি সবার খাওয়ার আগেই খেয়ে নিয়েছিলাম। এরপর রুমেই ছিলাম। প্রচণ্ড পেট ব্যথা করছিল আমার। মা, ভাবি, ইতি আপু, রাফিদ ভাইয়া, উনার ফ্যামিলি সবাই আমাকে রুমে এসেই দেখে গিয়েছিলেন। যদিও কিছুক্ষণ আগে আমার পেট ব্যথা করছিল কিন্তু এখন অনেকটা ভালো লাগছে। আমি বেডে শুয়ে আছি আর সাদিফ আমার পাশে বসে আছেন। আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, সাথে অন্য হাত দিয়ে আমার পেটে হাত বুলিয়ে দোয়া পড়ছেন।
আমার বাবুটা তার মাকে এত কষ্ট দিচ্ছে কেন জানি না। আপনার বাবু মনে হয় আপনার কাছে আসতে ইচ্ছে পোষণ করছে। হ্যাঁ, সেটাই তো মনে হচ্ছে। কিন্তু এখনো তো টাইম বাকি আছে। আল্লাহ ভরসা। তুমি ঘুমানোর চেষ্টা করো, আমি আছি পাশে। সাদিফের কথায় আমি আমার পেটের উপর রাখা উনার হাতটি চেপে ধরে ঘুমানোর চেষ্টা করছি। সাদিফ এক নজরে তার বউয়ের দিকে তাকিয়ে আছে। মেয়েটা আগে থেকে আরো বেশি ক্লান্ত হয়ে গিয়েছে। এই ঘুমন্ত মুখটাতেও ক্লান্তির ছাপ স্পষ্ট। সাদিফ শেফার চোখ জোড়ার উপরে ঠোঁট ছুঁয়ে দিয়ে নিজেও শেফার পাশে শুয়ে পড়ল। এক হাতে আলতো করে তার জানকে জড়িয়ে ধরে ঘুমের দেশে তলিয়ে গেল। প্রেগন্যান্সির নবম মাসেই আমার নানা রকম সমস্যা দেখা দিচ্ছে। এখন তো একা হাঁটা চলা করাও ভীষণ কষ্ট হয়ে যায় আমার। আমার পাশে সারাক্ষণ সাদিফ, আম্মু অথবা জুমু থাকে। আমাকে এক মুহূর্তের জন্যে কেউ একা রাখে না। আজ দুপুর থেকে পেটে অন্য দিনের ব্যথার তুলনায় বেশি ব্যথা করছে, যাকে বলে অসহনীয় ব্যথা। সাদিফ বাসায় আছেন, কিন্তু উনি উনার বাসার অফিসে বসে মিটিং করছেন। জুমু এতক্ষণ আমার পাশে বসেছিল, কিন্তু রাফসান ভাইয়ার কল আসার কারণে জুমু রুমের বাহিরে গেল। সাদিফের মোবাইল রুমে ফেলে গিয়েছেন। আর জুমু তো বিজি এখন কথা বলায়। আমি আর পারছি না এই ব্যথা সহ্য করতে। প্রায় আধা ঘন্টা ব্যথা চেপে বসেছিলাম, কিন্তু এখন আর পারছি না। ব্যথায় আমার কান্না চলে এলো। বেডের উপরে রাখা সাদিফের মোবাইল নিয়ে আমি আম্মুকে কল দিলাম। হ্যাঁ সাদি, বাসায় থেকে ফোন দিচ্ছিস কেন? আম্মু। আমি মুখ দিয়ে খুব কষ্টে কথা বের করলাম। আম্মু রুমে আসো প্লিজ। এই কথাটা বলার পরই আমি মোবাইল বেডে ফেলে দিলাম। পেট চেপে আমি কান্না করতে লাগলাম, কারণ এই এক অজানা ব্যথা আমি সহ্য করতে পারছি না। সাদিফের মা কিছু না বলেই শোয়া থেকে এক লাফে উঠে সাদিফের রুমের দিকে ছুটলেন। রুমে গিয়ে দেখলেন শেফা বেডে শুয়ে পেট চেপে ধরে কান্না করছে। ও মা! ফুল, ফুল কি হলো? জুমু কই? আম্মু এসে আমাকে জড়িয়ে ধরে নানা কথা বলছেন আর চিল্লিয়ে জুমুকে ডাকছেন। জুমু আম্মুর ডাক শুনে তাড়াতাড়ি রুমে চলে এলো। আমার মুখ দিয়ে কথা বের হচ্ছে না। জুমু সাদিকে ডেকে নিয়ে আয়। জলদি কর, যা। ফুল, ঠিক হয়ে যাবে সব। কান্না করিস না। জুমু এক দৌড়ে সাদিফের অফিস রুমে চলে গেল। সে গিয়ে দেখল সাদিফ রুম থেকে বের হচ্ছে। জুমু সাদিফের কাছে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, ভাইয়া ভাবির পেইন উঠেছে। ভাবি অনেক কাঁদছে। মানে? কি হলো? পেইন হচ্ছে, মেডিসিন নিবে। তুই এভাবে হাঁপাচ্ছিস কেন? সাদিফ রেগে বলে উঠল। ভাই, তুমি বুঝছো না কেন? সাদিফ আর কিছু না বলেই এক দৌড় দিল রুমের দিকে। রুমে গিয়ে দেখল শেফাকে ধরে তার মা শোয়া থেকে বসতে সাহায্য করছে। আর মেয়েটা কাঁদতে কাঁদতে চোখ মুখ লাল করে ফেলেছে। সাদিফ দ্রুত হেঁটে বেডের উপর উঠে শেফাকে ধরে উঠে বসাল। এই মা, কি হলো? ও এইভাবে কাঁদছে কেন? ফুল, জান, ইউ ওকে? বাবা, তুই ওকে ধর। আমি বোরকা পরে নিই। আমার মনে হয় সময় চলে এসেছে ডেলিভারির। আম্মু। কি বলছো? এখনো 14 দিন বাকি আছে। এত আর্লি কেমনে পসিবল? এই বাবু, কান্না অফ করো। কেমন লাগছে বলো আমাকে? উফ, তুই বুঝবি না। আমি ড্রাইভারকে বলছি গাড়ি বের করতে। তুই ওকে কষ্ট করে গাড়ি পর্যন্ত নিয়ে যা বাবা।
আম্মু কথাগুলো বলে চলে গেলেন। আমার অনেক পেইন করছে পেটে, আমাকে হসপিটালে নিয়ে যান প্লিজ। আমি কান্না করতে করতে বললাম। সাদিফ আমার কপালে চুমু দিয়ে বললেন, ওকে ওকে, রিল্যাক্স, একটু হেল্প করো আমাকে, একটু কষ্ট করে পা ফেলো, শরীরের ভার আমার উপর দিয়ে দাও। এখন তো কোলে নিতে পারবো না, কোলে নিলে পেটে চাপ পড়বে। জান পারবে? হু, পারবো। জুমু আমার গায়ের উপর ওড়না দিয়ে দে। জুমু আমার গায়ে ওড়না জড়িয়ে দিতেই সাদিফ আমাকে বেশ ভালোভাবে সাহায্য করতে লাগলেন হাঁটতে। খুব ধীরে পা ফেলে আমরা গাড়ির কাছে চলে গেলাম। সাদিফ খুব সাবধানে আমাকে গাড়িতে বসিয়ে দিলেন। এরপর আমার পাশে বসে আমাকে জড়িয়ে ধরলেন। আমি উনার হাত চেপে ধরলাম। আমার অন্য পাশে আম্মু বসে আছে, আর ড্রাইভারের পাশে জুমু বসে পড়ল। কান্না করো না জান, আল্লাহ ভরসা, আমি আছি তো, সব ঠিক হয়ে যাবে। বাবু ঠিক থাকবে, তুমিও ঠিক, তবে ইনশাআল্লাহ। সাদিফ শেফাকে সাহস দিল। সে নিজেই ভয়ে শেষ। হাসপাতালে পৌঁছানো মাত্রই শেফাকে অপারেশন রুমে নিয়ে যাওয়া হল। সাদিফ ঘেমে একেকার। শেফা প্রেগন্যান্ট হওয়ার পর থেকে সে আজকের দিনটার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছিল। শেফার সামান্য কিছু হলেই তার বুকে অস্থিরতা শুরু হয়, আর এখন মনে হচ্ছে তার বুকটা ব্লাস্ট হবে। এত জোরে বিট করছে তার বুক। আল্লাহের কাছে শুধু একটাই দোয়া করছে, সে তার প্রিয়তমা আর বাচ্চা যেন ভালো থাকে। প্রায় 2 ঘন্টা পরে একজন নার্স এসে বললেন, অভিনন্দন আপনাদের, ইউর ফ্যামিলি ইজ ব্লেসড উইথ এ বেবি গার্ল। সাদিফের মুখ চক চক করে উঠল এই কথা শুনে। নার্স, আমার বউ আর বাবু ভালো আছে তো? সাদিফ, ইস, দে আর ফাইন। যেহেতু আপনার ওয়াইফের নর্মাল ডেলিভারি হয়েছে, তাই 1 ঘন্টা পরেই উনাকে কেবিনে শিফট করা হবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। খুশির সংবাদ শুনে সাদিফের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। তার অস্থির মন তার বউ আর ছোট বাচ্চাটাকে দেখার জন্য ছটফট করতে লাগল। একজন গার্ড এসে সাদিফকে বলল, নিচে প্রেসের মানুষের ভিড় দেখা যাচ্ছে, সবাই মিলে হাসপাতালের পরিবেশ নষ্ট করছে, সবাই আপনাকে খুঁজছেন, একটু যদি আপনি ওদের অ্যাটেন্ড করতেন তাহলে বেশ ভালো হতো। ওকে, আসছি আমি। নিচে নেমে সাদিফ প্রেসের সবাইকে তার বাবা হওয়ার সুসংবাদটা দিয়ে দিল। সাথে সাথেই চারদিকে ছড়িয়ে পড়ল এই সংবাদ, মিস্টার সাদনান সাদিফ ইজ ব্লেসড উইথ এ বেবি গার্ল। সাদিফ নিচের কাজ শেষ করে কেবিনে যেতে যেতেই শেফা এবং সাদিফের পরিবারের সবাই তাদের নতুন সদস্যে আর শেফার সাথে দেখা করে নিল। সাদিফের মা, জুমু সবাই বাসায় চলে গেল। থেকে গেলেন শুধু শেফার মা। সাদিফ কেবিনে আসতেই শেফার মা কেবিন থেকে বাহিরে চলে গেলেন। কেবিনে ঢুকে সাদিফ দেখল তার বউ বেডে শুয়ে আছে, হাতে তার ক্যানেল লাগানো, আর তার ছোট্ট পরী তার প্রিয়তমার পাশে শুয়ে আছে। সাদিফ আস্তে করেই শেফার পাশ থেকে তার পরীকে কোলে নিল। বাবুকে প্রাণ ভরে আদর করে নিল সে। এই ছোট জানের জন্য সে কত অপেক্ষায় না করেছিল। আজ আর কোনো অপেক্ষা নেই। সাদিফ তার মোবাইল বের করে তার ছোট্ট পরীর পবিত্র মুখের ছবি তুলে নিল। বাবু কি উঠে গিয়েছে? আমি। শেফার আওয়াজ পেয়ে সাদিফ শেফার দিকে ফিরল। না জান, আমরা বাবা মেয়ে কথা বলছিলাম। কেমন লাগছে এখন? টায়ার্ড লাগছে। হ্যাঁ, লাগবে, এটাই স্বাভাবিক। সাদিফ আমার পাশে বাবুকে শুইয়ে দিলেন। এরপর আমার ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে দিয়ে বললেন,
তুই আমার জীবনের সবচেয়ে বড় উপহার। আর আমার মেয়েকে জন্ম দিয়ে তুই আমাকে আমার লাইফের শ্রেষ্ঠ উপহার দিয়েছিস। আই লাভ ইউ সো মাচ প্রিয়তমা। সাদিফের কথায় আমি মুচকি হেসে বললাম, আমি জানি আপনি আমাকে অনেক ভালোবাসেন। আমিও আপনাকে অনেক ভালোবাসি সাদি। আপনি ছাড়া আমার আর আমার মেয়ের কোনো অস্তিত্ব নেই। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোদের ভালো রাখার চেষ্টা করব। থ্যাঙ্কস টু আল্লাহ। থ্যাঙ্কস ফর এভরিথিং। আলহামদুলিল্লাহ। সকালে ঘুম থেকে উঠে মেয়ে, বাবা কাউকেই বেডে দেখলাম না। এই মেয়ে পুরোই বাবা পাগল। রাতে ঘুমাবে আমার পাশে, কিন্তু সকালে উঠে দেখি আমি আর আমার মেয়ে দুজনই উনার গায়ের উপরে। রাতে এক সাইডে তার বাবা চেপে ধরে, আরেক সাইডে সে নিজে চেপে ধরে আমাকে। তাদের দুইজনের খেলায় আমি রাতে ঘুমাতে পারি না। আর সকালবেলা উঠে দেখি প্রত্যেকদিন আমি আর সে তার বাবার বুকের উপর ঘুম। আজ সকালে এরা দুইজন কই গেল আল্লাহ জানেন। গতকাল রাতে ঝুমুর হলুদ ছিল। মেয়ে ঘুমিয়েছে সে রাত ৩টা বাজে। আর তার বাবার জ্বালায় আমি ঘুমিয়েছি প্রায় ৫টায়। পাশ থেকে মোবাইল নিয়ে দেখলাম ঘড়িতে এখন 10টা বাজে। আল্লাহ! বাসাভর্তি মেহমান। বাড়ির বউ এত দেরিতে ঘুম থেকে উঠে, এটা নিশ্চয়ই সবাই ভালো চোখে দেখবে না। শাড়ি ঠিক করে আমি তাড়াতাড়ি ওয়াশরুমে ঢুকে পড়লাম। শাওয়ার অন করতেই গায়ে জ্বলে উঠল। আমার বুঝতে দেরি হয়নি এসব কিসের জ্বালা। এইগুলো সাদিফের আদরের নমুনা, যেগুলোতে পানি পড়তেই আমার গায়ে আগুনের মতো জ্বলছে। আগের রোমান্সে উনার একটু বাধা ছিল, কিন্তু এখন সেই উনার ডাবল রোমান্সের টর্চারে আমি দিন দিন জর্জরিত হচ্ছি। এই লোকের লজ্জা তো কখনোই ছিল না, এখন আরও বেশি নির্লজ্জ হয়ে গিয়েছেন। শাওয়ার নিয়ে বের হতেই দেখি সাদিফ উনার মেয়েকে বেডে শুইয়ে দিচ্ছেন। আরে, আপনার মহারানী কি আবার ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ, আমার মেয়ে খেলা করে টায়ার্ড হয়ে গেল। এক নজর ওদের দিকে তাকিয়ে আমি ভেজা তাওয়াল ব্যালকনিতে ছড়িয়ে দিলাম। পিছনে কেউ হঠাৎ জড়িয়ে ধরাতে আমি ভয় পেয়ে গেলাম। সাদিফ আমার ঘাড়ে নাক ঘষে বলে উঠলেন, তোকে যতই আদর করি ততই চাহিদা বেড়ে যায় আমার। তোকে আদর করার কোনো শেষ নেই, শুধুই বারবার তোর মাঝে হারিয়ে যেতে মন চায়। উফো ছাড়েন তো। 2 বছরের মেয়ে আছে আপনার এখন। এইবার তো এসব রোমাঞ্চ ছাড়ুন। নো, আমার প্রিয়তমার জন্য আমার রোমাঞ্চ কখনোই কমবে না। সাদিফ আমাকে উনার দিকে ফিরিয়ে আমার ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরলেন, আর সাথে আমার শাড়ি ভেদ করেই আমার পেটে উনার হাত দিয়ে নরমভাবে স্পর্শ করছেন। আমি উনার ঘাড় খামচিয়ে ধরলাম। বেশ কিছুক্ষণ পরেও উনাকে যখন আমার কাছ থেকে ছুটাতে পারছিলাম না, তখন খুব জোরেই উনার ঠোঁটে একটা কামড় দিলাম। আউচ! আমাকে রোমাঞ্চ কম করতে বলে এখন নিজেই আমাকে কামড় দিচ্ছিস? আমি উনাকে জিহ্বা দেখিয়ে ভেঙচিয়ে একটা দৌড় দিলাম। রুম থেকে বের হতে যাব, এমনিই পারিশা কেঁদে উঠল। আমার আগেই সাদিফ পারিশাকে কোলে নিয়ে আবারও ঘুম পাড়িয়ে দিলেন। আমি আর যাইনি সেদিকে। গেলে আবারও উনি আমাকে ঝাপটে ধরবেন। দ্রুত পায়ে হেঁটে আমি নিচে চলে এলাম। বারবার কল আসায় খুব বিরক্ত হচ্ছে ঝুমু। আবারও কল আসার কারণে সে বিরক্ত ভাব নিয়ে অর্ধেক ঘুম অবস্থায় কল রিসিভ করল। হ্যালো, কে? ঝুমু। রাফসান, তোমার জামাই। নিজে তো মনে হয় আরাম করে ঘুমিয়েছ, এখন আমার ঘুম হারাম করছো কেন? ইয়া, আমি তো আরাম করেই ঘুমিয়েছি। আজ সারাদিনে একটু একটু অল্প করে ঘুমিয়ে নিব, কারণ আজ রাতে আমার ঘুম হবে না।
কেন তুমি কোথাও দারোয়ানগিরি করতে যাবে? উফ বেবি, তুমি কেন বুঝো না, আজ আমাদের বিয়ে। এন্ড রাতে আমাদের অবশ্যই বাসর হবে। আমার কত বছর পরের স্বপ্ন আজ পূরণ হতে যাবে। আজ তোমার রক্ষে নেই সুন্দরী। এই চুপ, ফাজিল, অসভ্যের মতো কথা বলবে না একদম। আজীব। আজ আমার বাসর রাত, এন্ড এই রাতটা আমি কোনোভাবেই ছাড় দিব না। সো বেবি, ঘুমাও ভালো করে, কারণ আজ ঘুম ছাড়া তোমার রাত কাটাতে হবে। এসব কথা শুনে জুমু লজ্জায় লাল হয়ে গেল। এতক্ষণের ঘুমের রেশটা আর নেই তার। রাফসান নামক মানুষটা তার ঘুম হারাম করে দিল। সন্ধ্যার দিকে বাবুকে ঘুম পাড়িয়ে দিলাম, কারণ এখন যদি সে না ঘুমোয় সারারাত আমাকে জ্বালাবে, ক্লাবেও থাকতে দিবে না। আর সে এখন জেগে থাকলে আমি রেডি হতে পারবো না। জুমু দুপুরের দিকেই পার্লারে চলে গেল। আমি লেহেঙ্গা, স্কার্ট আর ব্লাউজ পরে রেডি হতে লাগলাম, কারণ এখন রুমে কেউ নেই। আর এই সময় আমার রুমে কেউ আসবে না। কিন্তু না, আমার জামাইরাজা রুমে ঢুকে আমাকে এই অবস্থায় দেখে হা করে আমার দিকে চেয়ে রইল। উনাকে দেখে আমার হাত থেকে মেকআপ ব্রাশ পড়ে গেল। উল্টো দিকে ফিরে গেলাম আমি। সাদিফ আমার কাছে এসে আমার পিঠে চুমু দিল। আমি কেঁপে উঠতেই উনি আমাকে উনার দিকে ফিরিয়ে নিলেন। পিঠ যেন দেখা না যায়। চুল খোলা রাখবে, বুঝেছ? সাদিফ নরম ভয়ে যে কথাগুলো বললেন, আমি চোখ বন্ধ করেই উনাকে হ্যাঁ বললাম। সাদিফ আমার গাল টেনে বললেন, বিয়ের এত বছর পরেও তোর এই লজ্জা কমে না কেন? আর তোর লজ্জা না কমে ভালোই হয়, কারণ তোর এই লজ্জা মাখা মুখটা দেখতেই আমার বেশ ভালো লাগে। আপনি অলওয়েজ এই আদর, চুমু, লজ্জা, রোমাঞ্চ এগুলোর মধ্যে থাকবেন। সরুন এখন, আমি রেডি হব। সাদিফ আমার কাছে এগিয়ে আসতে নিলেই পারিশা বলে উঠল, মা, কোলে নাও আমাকে। সাদিফ আমার কাছ থেকে সরে দ্রুত পারিশাকে কোলে নিয়ে নিলেন। মা এখন রেডি হবে। আজকে জুমু ফুফুর বিয়ে না, তাই মা এখন রেডি হবে। তুমি বাবার সাথে শুয়ে থাকো। আসো আমরা ঘুমিয়ে যাই। মা আসো, আমাকে ঘুম পাড়িয়ে দিয়ে যাও। বাবা, মাকে বলো আমাকে বুকে নিয়ে ঘুম পাড়িয়ে দিতে। আমি পারিশার কাছে যেতে নিলে সাদিফ বললেন, ফুল, এসো না তুমি। তুমি রেডি হয়ে নাও, আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি ওকে। সাদিফ বাবুকে নানা কাহিনী করে আবারও বেডে শুয়ে দিল। আর আমি ঝটপট রেডি হয়ে নিলাম। পারিশা ঘুম থেকে উঠতেই ওকে সাদিফ ফ্রেশ করিয়ে দিল, সাথে নিজেও শাওয়ার নিয়ে নিল। পারিশাকে আমি সুন্দর একটা গাউন পরিয়ে দিলাম, আর মাথায় একটি মুকুট পরিয়ে দিলাম। এরপর আমরা মেয়ে নিচে চলে এলাম। একসাথে সবাই ক্লাবে গেলাম। চারদিকে প্রচণ্ড সাজসজ্জা, চারপাশে মানুষের আনাগোনা বেড়ে চলছে। পারিশা, ওয়াফি, আফরা তিনজনই খুবই দুষ্টামি করছে। সাদিফ এক নজর তার মেয়ের দিকে আর আরেক নজর তার বউয়ের দিকে দেখছে। এত বছর পরও সাদিফের কেন জানি শেফাকে বারবারই নতুন মনে হয়। এই যে শেফা এখন লাল রঙের লেহেঙ্গা পরে আছে, তাকে দেখতে একটা পুতুলের মতো লাগছে। এই মেয়ের প্রেমে সাদিফ বারবার ডুবে যায়। এক এলাহি আয়োজনের মধ্য দিয়ে জুমু আর রাফসান ভাইয়ার বিয়ে ঠিক হল। আমি, সাদিফ আর পারিশা আমাদের বাসায় গেলাম। সব রীতিনীতি শেষে জুমুকে রাফসান ভাইয়ার রুমে দিয়ে আসলাম। কি গো ভাবি, আমাকে তো অনেক জ্বালিয়েছেন। এখন আমার ভাইয়ার আদর খাওয়ার জন্যে তৈরি থাকুন। আমি দুষ্টু হেসে বললাম, চুপ কর তুই ভাবি।
আমি তো নার্ভাসনেসের খেলায় মরে যাচ্ছি। জুমু: উফ, বিয়ে করেছ, বাসর করবে না? হা হা হা। জুমুকে আরো কিছুক্ষণ জ্বালিয়ে আমি আমার রুমে চলে এলাম। রুমে গিয়ে দেখি সাদিফ খালি গায়ে ট্রাউজার পরে মেয়েকে কোলে নিয়ে এপাশ ওইপাশ হাঁটছে। ঘুম বাবু? আমি: হ্যাঁ, ফ্রেশ হয়ে আয় তুই। সাদিফ: সাদিফের কথা মতো আমি ফ্রেশ হতে চলে গেলাম। আমি ওয়াশরুম থেকে বের হতেই সাদিফ আমাকে কোলে তুলে নিলেন। কি ব্যাপার? আমি: কোনো ব্যাপার না। সাদিফ: তাহলে কোলে নিলেন কেন? ভালোবাসি তাই। কতটুক ভালোবাসেন? সত্যিকারের ভালোবাসার কোনো পরিমাণ হয় না। পরিমাণ মেপে কখনো ভালোবাসা যায় না। ভালোবাসা হবে অগণিত, যেখানে কোনো হিসাব থাকবে না। শুধুই থাকবে ভালোবাসা। যার না থাকবে কোনো হিসাব, না থাকবে কোনো পরিমাণ। তাই তাই গেট রেডি ফর মাই টর্চার। আমি কিছু বলার আগেই সাদিফ আমার মাঝে ডুব দিল। সাদিফ এক হাত দিয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, আরেক হাতে উনার বুকের উপরে ঘুমন্ত পারিসাকে জড়িয়ে ধরে আছেন। আমি উনার মুখের দিকে তাকিয়ে প্রশান্তির নিঃশ্বাস ফেলছি। এই লোকের মাঝেই আমার সব সুখ বিদ্যমান। উনাকে আল্লাহ আমার জীবনে দিয়ে আমার জীবনকে পূর্ণ করে দিয়েছেন। এই মানুষটাকে আমি বড্ড ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। সাদিফকে আমি খুব শক্ত করেই জড়িয়ে ধরলাম। শেফা ঘুমিয়ে পড়লে সাদিফ পারিসাকে তাদের দুইজনের মাঝে রেখে একসাথে দুইজনকেই জড়িয়ে ধরল। আর সাদিফ মনে মনে বলছে, এই দুজনই আমার সব। এইভাবেই আমার বুকের মাঝে এদের সারা জীবন আগলিয়ে রাখব। কখনো কোনো ক্ষতির সম্মুখীন হতে দিব না। সাদিফ তার প্রিয়তমা এবং তার মেয়ের কপালে ঠোঁট ছুঁয়ে নিজেও ঘুমের মাঝে ডুবে গেল। আজ তার মনে নেই কোনো চিন্তা, নেই কোনো দুর্ভাবনা। আজ তার মনে শুধু আছে তার মেয়ে আর তার প্রিয়তমার জন্যে একরাশি ভালোবাসা। এই ভালোবাসার নেই কোনো শেষ, নেই কোনো সীমানা। তার প্রিয়তমার প্রতি সাদিফের এই ভালোবাসার স্বাদ 7 জনমেও মিটবে না। সমাপ্ত।